শুভ সন্ধ্যা। গুড ইভিনিং ডক্টর শাসমল। আমি ডক্টর অভিজিৎ কর। গুড ইভিনিং। আমি ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে ইনভিটেশন পাঠিয়েছিলেন। হ্যাঁ, ঠিক। আমাদের আজকে এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের তরফ থেকে। অনেক নতুন নতুন টপিক নিয়ে আমরা জেবিএনএসটিএসএন এবং বিজ্ঞান প্রসারের তরফ থেকে একটা বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচার এবং প্রসার, এই যে সিরিজ আমাদের চলছে গত জানুয়ারি মাস থেকে, তারই একটা অঙ্গ আজকের এই আলোচনা। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সুদীপ্ত শাসমল মহাশয়কে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ডিপার্টমেন্ট অফ আয়নোস্ফিয়ারিক সায়েন্সেস, ইন্ডিয়া সেন্টার ফর স্পেস ফিজিক্স, কলকাতা। এবং নানা রকম বিজ্ঞানের যে দিক এবং বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে বিষয় আমাদের আর্থকুয়েক নিয়ে আমরা আলোচনা করব। স্বভাবতই সবার মনের ভেতরে প্রচুর প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর শাসমল রয়েছেন আমাদের সঙ্গে। উনি আলোচনা করবেন আজকে যে আর্থকুয়েক মানে ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত এবং ভূমিকম্প আগে থেকে বোঝা সম্ভব কিনা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক টপিক অফ রিসার্চ, যে আজ অব্দি পৃথিবীতে নেচারকে তো আমরা নিজের বশে আনতে পারিনি, এবং সে কিভাবে বিহেভ করবে এটা যদি জানতে পারি আমরা অনেক ক্ষেত্রেই হয়তো নিজেদেরকে আরো ভালোভাবে বাঁচতে শিখবো। তো সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় রয়েছে। ডক্টর শাসমলের ছোট্ট ইন্ট্রোডাকশন রয়েছে। উনি বিএসসি এবং এমএসসি করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে, স্বভাবতই সাবজেক্ট ফিজিক্সই হবে, এবং পিএইচডি করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স। অ্যাডজয়েন্ট সায়েন্টিস্ট উনি কাজ করেছেন হাইসেম ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমিউনিকেশন, টোকিওতে, এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে উনি যুক্ত। ইন্ডিয়ান অ্যান্টার্কটিক রিসার্চ প্রোগ্রামের সাথেও উনি এক্সপিডিশনে গেছেন এবং বিভিন্ন গবেষণামূলক কাজ তিনি করেছেন, এবং উনি নিজের কথা নিশ্চয়ই বলবেন। আমি আমাদের সাথে যারা রয়েছেন সমস্ত পার্টিসিপেন্টস, তাদেরকে আরেকবার অভিনন্দন জানাই আজকের এই আলোচনা সভায় যোগদান করবার জন্য, এবং ডক্টর শাসমলকে অনুরোধ করব আপনি আপনার আলোচনা এবং টক শুরু করবার জন্য। নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ ডক্টর কর এবং শুভদীপ ব্যানার্জি এবং জেবিএনএসটিএসকে আমাকে এই প্ল্যাটফর্মে একটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবার জন্য। আচ্ছা, আমি একটা টেকনিক্যাল কথা আগেই বলে রাখি যে আমি যখন প্রেজেন্টেশন দেব, যদি কখনো মনে হয় যে কিছু শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, হতে পারে যদি ইন্টারনেট কানেকশন চলে গিয়ে থাকে, তো আমাকে জাস্ট একটা ফোন বা কিছু করে রিমাইন্ড করলে আমি আর একটা ব্যাকআপ এখানে রেখে দিয়েছি, যাতে কিনা আমরা এই ওয়েবিনারটাকে ঠিকঠাকভাবে প্রচার করতে পারি। একটা জিনিস আমি বলছি যে যদি আমাদের ভিডিওটা অন বা অফ, আমি অফ রেখেই করলে ভালো হয়, নিজের ছবির সামনে দেখে লেকচারদের একটুখানি সাময়িক অসুবিধা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিছু, হ্যাঁ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি, হ্যাঁ ঠিক আছে, তাহলে অসুবিধা কিছু নেই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোডে গেলে তো আপনাকে আপনি দেখতে পাবেন না, আমরা দেখতে পাবো, সেটাই, আপনি শুধু পাওয়ার পয়েন্টটাই দেখতে পাবেন। হ্যাঁ, আমি একটু আমার ইয়েটা প্রেজেন্ট করি। উনি যেই মুহূর্তে পাওয়ার পয়েন্টটা শেয়ার করবেন, যারা আমাদের আজকের অনুষ্ঠানে পার্টিসিপেন্টস রয়েছেন তাদের জন্য বলে রাখি, যতক্ষণে উনি শেয়ার করছেন, যে ওনার নামের আইকনের পাশে দেখবেন যে দুটো সুদীপ্ত শাসমল এসছে, একটিতে রয়েছে সুদীপ্ত শাসমল প্রেজেন্টিং। তো আপনারা সেই আইকনটাকে নিজেদের স্ক্রিনে পিন করে নিলেই আপনারা ওনার প্রেজেন্টেশনটাকে দেখতে পাবেন। আশা করি প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো সকলকে শুভ সন্ধ্যা এবং অভিনন্দন জানিয়ে আজকে এই ওয়েবিনারটা শুরু করছি। আমি আশা করব আমাদের এই সাংঘাতিক একটা মহামারীর সিচুয়েশনে প্রত্যেকে ভালো আছেন, ভালো রয়েছেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। তো যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে শুরু করছি সেটার নাম হচ্ছে আর্থকুয়েক প্রেডিকশন, সায়েন্টিফিক কন্ট্রোভার্সি। এখন এখানে চারখানা কথা রয়েছে।
এখন আমি এই টকের ডিটেলে যাওয়ার আগে একটা জিনিস সকলকে একটুখানি গল্পের মতো বলতে চাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, যে গল্পটা বা যে বক্তব্যটা এই ধরনের লেকচারের জন্য দরকার পড়ে, প্রথমত যখন একটা পাবলিক সেমিনার বা পাবলিক ওয়েবিনার হয় তখন সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফিল্ডের মানুষজন সেটাকে আগ্রহ সহকারে শুনতে আসে এবং তাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকে। আমি অবশ্যই চেষ্টা করব যে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো সেগুলো সবকটাই উত্তর দেওয়ার। তবে একটা জিনিস আমি এই লেকচারটা শুরু হওয়ার আগে বলতে চাই যে অনেকেই হয়তো ভেবে এসেছেন যে আর্থকুইক প্রেডিকশন সম্পর্কে আজকে আমরা যে আলোচনা করব তাতে আমরা কি এই ধরনের আলোচনা করব যে আচ্ছা কলকাতা শহরে কি আগামী 15 বছরের মধ্যে ভূমিকম্প হতে পারে, বা এই পশ্চিমবঙ্গটা কি আদৌ ভূমিকম্পের জন্য অস্তিত্ব থাকবে, বা গোটা ভারতবর্ষটাই কি ভূমিকম্পের জন্য টালমাটাল হয়ে যাবে, বা প্রেডিকশনের জন্য আমরা কি করব। আমরা প্রচুর আমাদের হলিউডি সিনেমাতে দেখেছি যে তাদের কাছে সমস্ত রকমের এক ধরনের কাল্পনিক সিস্টেম থাকে যে যা কিছুই হোক না কেন, ইভেন যদি আমাদের কোন রকম এক্সট্রা টেরেস্ট্রিয়াল পৃথিবীর বাইরে থেকেও যদি কিছু এসে ধপাস করে পড়ে তার আগে পর্যন্ত তারা সমস্ত রকম প্রিপারেশন নিয়ে থাকেন, যেগুলো কিনা বাস্তবে অতটা সত্যি না। তো আমাদের মনে যে চিন্তা ভাবনা রয়েছে যে আর্থকুয়েক বা তার প্রেডিকশন বা এই কন্ট্রোভার্সি, এটা নিয়ে আসলে আমরা কি বলতে চাইছি, আসলে আমরা কি এই লেকচারটার মাধ্যমে এক দল মানুষ যারা শুনতে এসছেন তাদের কাছে কি বার্তা আমরা দিতে চাইছি বা আমি দিতে চাইছি। এখন প্রথমত আমার এই স্ক্রিনের ওপরে আমি বাঁদিকে এবং ডান দিকে কিছু কিছু ইনস্টিটিউটের লোগো রয়েছে, তার মধ্যে কিছু কিছু নাম রয়েছে, কিছু কিছু নাম নেই। তো আমি একা না, এই যে প্রজেক্ট, যেই আর্থকুয়েক প্রেডিকশন বা প্রিকারশারি স্টাডি অফ আর্থকুয়েক, এটা একটা গ্লোবাল প্রজেক্ট। এখানে প্রচুর লোকজন বিভিন্ন দেশ, জাপান থেকে শুরু করে, চীন থেকে শুরু করে, তাইওয়ান থেকে শুরু করে, সিঙ্গাপুর, ভারতবর্ষ, গ্রিস, ইউএসএ, ইটালি, এরকম বিভিন্ন জায়গায় আরো অনেক রয়েছে, টার্কি, প্রচুর জায়গার লোকেরা এই টপিকে কাজ করছেন, কাজ করে তারা এসেছেন এবং এখনো কাজ করছেন। এখন তাদের সাথে আমি বিভিন্নভাবে জড়িত, কারণ আমার একার পক্ষে আমি যদি শুধু আমার অফিসের বা আমার ইনস্টিটিউটের একটা লোগো দিয়ে করতাম তাহলে সেটা ঠিক নয়, কারণ আমাদের 24 ঘন্টা এই কোলাবোরেশনটা চলে। এখন এই যে চারখানা কথা আমার টকের প্রথমে রয়েছে, যে আর্থকুয়েক, প্রেডিকশন, সায়েন্টিফিক, কন্ট্রোভার্সি, চারখানা শব্দ রয়েছে, আমি যদি এটাকে বাদ দিই, এখন প্রথম যে কথাটা আর্থকুয়েক, সেই কথাটা আমরা মোটামুটি সকলে জানি। আমরা একেবারে ছোটবেলায় যখন ভূগোল বই পড়েছি তখন আমরা যখন প্লেট টেকটনিক্স পড়েছিলাম, ঠিক আছে, সেখানে আমরা জানি যে আর্থকুয়েক মুদ্রা ব্যাপারটা কি, আর্থকুয়েক হলে কি হতে পারে, আর্থকুয়েকের ফলাফল কি। আমরা অনেকে লাকি এনাফ যে আমরা আর্থকুয়েক এক্সপিরিয়েন্স করেছি। 2015 সালে যখন এপ্রিল এবং মেতে নেপাল আর্থকুয়েক হয়েছিল তখন আশা করি পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত মানুষ সেই ট্রেমারটা ফিল করেছিলেন। এখন তার পরের কথাটা হচ্ছে প্রেডিকশন। এখন এই প্রেডিকশন কথাটার কিন্তু অনেকগুলো মানে হয়। প্রেডিকশন মানে আমাদের যদি প্রথম কথা আসে সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী টাইপের একটা কিছু কনসেপ্ট আসে, যে ফিউচার আর্থকুয়েক সম্পর্কে স্টাডি। এখন এই যে টক, এই যে লেকচার, তাতে কিন্তু শুধুমাত্র ফিউচার আর্থকুয়েক স্টাডি নিয়েই আমরা থেমে থাকবো না। আমরা বেশ কিছু কথাবার্তা বলবো যে যেটা কিনা এই প্রেডিকশন রিলেটেড, মানে প্রেডিকশন মানে কি সেটা সবার আগে আমাদের জানতে হবে, যে সায়েন্টিফিক্যালি প্রেডিকশন কথার মানে। এবার এই সায়েন্টিফিক জানার জন্য একটা টার্ম রয়েছে সায়েন্টিফিক বলে ডান দিকে, যে আমরা নিশ্চয়ই এটাকে বিজ্ঞানসম্মত ভাবে জানবো। আমরা টুকটাক করে ছকটক কেটে আকাশের দিকে তাকিয়ে তো আমরা প্রেডিকশন করবো না। আমরা নিশ্চয়ই, যদি প্রেডিকশন সম্ভব হয়, যেরকম সায়েন্টিফিক ভাবে যেরকম ওয়েদার প্রেডিকশন করা হয়, যেরকম ক্লাইমেট প্রেডিকশন করা হয়, যেরকম সোলার সাইকেলের
সানের অ্যাক্টিভিটি প্রেডিকশন করা হয়, ঠিক সেই রকম ভাবে একটা বিজ্ঞানসম্মত প্রেডিকশনের কথাবার্তা আমরা বলবো। 4 নম্বর শব্দটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। এখন এই কন্ট্রোভার্সির অনেকগুলো মানে আছে। কন্ট্রোভার্সি বলতে সবার আগে আমরা এখন এই ভোটের আগে বা ভোটের পরে আমরা যদি নিউজ চ্যানেলগুলোতে দেখি, সেখানে দেখি আমরা প্রচুর ডিবেট চলছে, প্রচুর তর্ক বিতর্ক, মারামারি, হাতাহাতি ইত্যাদি চলে, এবং সেটার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে। কনফ্লিক্ট কথাটার মানে হচ্ছে আমাদের চিন্তা ভাবনার তফাৎ, আর কন্ট্রোভার্সির কথার মানে হচ্ছে যে চিন্তা ভাবনার তফাৎ থেকে যখন ঘটনাটা ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করে, তখন আমরা সেটাকে কন্ট্রোভার্সি বলি। কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের কথাবার্তা বলা হয়। যেরকম মারাদোনা গোল করেছে, হাত দিয়ে গোল হয়েছে না মাথা দিয়ে গোল হয়েছে, তার একটা কন্ট্রোভার্সি রয়েছে। আর্জেন্টিনা সাপোর্টাররা আমাকে গালাগাল করবেন না এই মুহূর্তে। তো এই যে কন্ট্রোভার্সি কথাটা, এটা আমরা কেন আলোচনা করতে যাচ্ছি? যে আমরা একটা সায়েন্টিফিক টপিক যে আলোচনা করতে চলেছি, আজকে যদি আমরা মুন মিশন নিয়ে আলোচনা করি, আজকে যদি আমরা ভার্জিন আটলান্টিক নিয়ে আলোচনা করতে যাই, আজকে যদি আমরা স্পেস এক্স নিয়ে আলোচনা করতে চাই, বা জাস্ট 2-3 বছর আগেকার ঘটনা আমরা যদি চন্দ্রযান নিয়ে আলোচনা করতে চাই, আমরা আলোচনা করব যে চন্দ্রযান মিশন কি, বা আমরা আলোচনা করব স্পেস এক্স মিশন গুলো কি কি, বা আমরা আলোচনা করতে পারি যে এই মিশনে কি হচ্ছে, কি ব্যাপার স্যাপার, বিজ্ঞানসম্মত ব্যাপার কি, বা তার থেকেও যদি রিয়েল আমাদের কোনো ঘটনা, এখন খুব মানে লেটেস্ট ঘটনা, আমরা যদি কোভিড এর ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে আমরা বলবো যে ভ্যাকসিনটা কি, কিভাবে তৈরি হচ্ছে, কি বেসিসে তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন এখানে যে কন্ট্রোভার্সি কথাটা আমি বারবার ধরে বলে আসছি, এই কথাটা এই আর্থকুয়েক প্রেডিকশন সাবজেক্টের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত আমরা ডিটেলে বলবো। সবার প্রথমে যেটা আমি আমাদের যারা দর্শক রয়েছে, আমি হয়তো ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না, তারা বিভিন্ন সায়েন্টিফিক ফিল্ড অফ ভিউ থেকে দাঁড়িয়ে আজকে প্রেজেন্টেশনটা শুনবেন। আমি তাদেরকে অনুরোধ করব একটা জায়গাতে, যে আমরা কনভেনশনালি যাই পড়ে থাকি, যাই শুনে থাকি, সেগুলোর ইভলিউশন হয়। আমরা জানতাম যে আজ থেকে যখন যখন গ্যালিলিওর আমল ছিল, তখন ধরা হতো যে আমাদের এই টোটাল মানে গ্যালিলিওর আগে ধরা হতো যে আমাদের এই সোলার সিস্টেমটা জিওসেন্ট্রিক, পৃথিবীর মাঝখানে বসে আছে। ঠিক আছে, সেটা নিয়ে, বা এখনো বিভিন্ন জায়গায় তখন বলা হতো ফ্ল্যাট আর্থ সারফেস, এখন সেটা নিয়ে প্রচুর চারিদিকে অনেক মজার হাস্যকর জিনিসপত্র বেরোয়। তো আমাদের যে কনসেপচুয়াল থট, আর্থকুয়েক নিয়ে আমাদের একটা খুব ফান্ডামেন্টাল কনসেপচুয়াল থটস রয়েছে। যে আর্থকুয়েক কি, আমরা সবাই জানি যে পৃথিবীর উপরিভাগটা একটা ক্র্যাক জিনিস, তার সারফেসটা ভাঙা, তার নিচে একটা তরল জাতীয় পদার্থ আছে, যেটাকে আমরা মোল্টেন লাভা জাতীয় অনেক সময় বলে থাকি। তার ওপরে প্লেটগুলো ভেসে বেড়াচ্ছে, একটার সাথে আর একটা ধাক্কা লাগছে, ধাক্কা লেগে আর্থকুয়েক হচ্ছে। ধাক্কাটার বিভিন্ন রকম প্রকারও ভেতরে রয়েছে। কিন্তু যখনই আমরা প্রেডিকশনের কথা বলি, তখনই আমাদের প্রশ্নটা আসে কোথায়, যে আচ্ছা এই যে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, তাহলে ভূমিকম্প যে আমরা বা আর্থকুয়েক যে আমরা স্টাডি করব, তা কি শুধু পৃথিবীতেই করব? মানে কথার কথা যদি বলা হয় যে ধরা যাক আমাকে একটা থার্মোমিটার দিয়ে বলা হলো যে এই একটা তোমাকে জিনিস দেওয়া হলো, একটা বিকারে করে একটা লিকুইড দেওয়া হলো, যেটাকে কিনা আমি বুনসেন বার্নার দিয়ে গরম করছি, এবং তার উপরে একটা থার্মোমিটার দিয়ে থার্মোমিটারের মধ্যে গুঁজে দিয়ে বললাম যে বলো এর টেম্পারেচার কত। এখন এরকম কি কোনো মেথড আছে যে আমি থার্মোমিটারটাকে না ইউজ করে অন্য কোনোভাবে তার টেম্পারেচার ক্যালকুলেট করলাম, এবং সেই টেম্পারেচার যেটা ক্যালকুলেট করছি সেটা কিছুটা হলেও ঠিক, পার্শিয়ালি ট্রু? এবার যদি কোনো এক দল বলে যে না এটা পার্শিয়ালি ট্রু, এবং তার সপক্ষে প্রচুর প্রমাণ থাকে, তাহলে দু ধরনের জিনিস হয়। এক ধরনের জিনিস কি হয় না, যেটা কনভেনশনাল আমাদের সায়েন্টিফিক চিন্তাধারা, সেটা এই দ্বিতীয় মেথডটাকে ওয়েলকাম করে এবং করে একটা কোলাবোরেশন হয়। পৃথিবীতে প্রচুর সায়েন্স এরকম ভাবে হয়েছে। হকিংস রেডিয়েশন নিয়ে এরকম কাজকর্ম হয়েছে, যে একটা আইডিয়াকে, ব্ল্যাক হোল সংক্রান্ত, ব্ল্যাক হোল রেডিয়েশনের একটা আইডিয়াকে কিভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া। তার থেকেও বড়, এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে যারা বোস-আইনস্টাইন কনডেনসেশন নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন জিনিসটা কি হয়েছিল, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আর এক ধরনের জিনিস হয়, সেটা হচ্ছে যে যদি দ্বিতীয় পদ্ধতিটা থেকে প্রাপ্ত রেজাল্টকে সায়েন্টিফিক্যালি চ্যালেঞ্জ করা হয় শুধুমাত্র কিছু
দীর্ঘদিনের থট প্রসেসিং এর বেসিসে, তাহলে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, তাহলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তো আর্থকুয়েক প্রেডিকশন হচ্ছে একটা এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ রিসার্চ, যেখানে এই কন্ট্রোভার্সি দিনে দিনে বেড়েছে, কন্ট্রোভার্সি স্টিল নাও, এবং এটা আরো বাড়বে। এখন এই একটা সাময়িক মুখবন্ধ বা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমি আমার ওভারঅল যে প্রেজেন্টেশন তার একটা আউটলাইন দিচ্ছি। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, সামান্য কম বেশি হতে পারে। তারপরে আমি ধরবো যে মোটামুটি কিছুটা সময় প্রশ্ন উত্তরের জন্য রাখা যেতে পারে। এখন প্রথম আমি বলেছি যে হোয়াট ইজ ফান্ডামেন্টাল অফ সিসমিক হ্যাজার্ড। আমরা এটা সবাই জানি, আমি একটা দুটো ভিডিও দিয়ে ব্যাপারটাকে একটু সহজে দেখাবো। এইটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ আর্থকুয়েক প্রেডিকশন। এরপরে আমরা বলবো যে আর্থকুয়েক প্রেডিকশন কি, এবং তারপরে আমরা বলবো যে এটা কন্ট্রোভার্সিয়াল কেন, প্রত্যেকে কন্ট্রোভার্সিটা এসেছে। তারপরে আমরা বলবো যে যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট নিয়ে আমরা এত কথাবার্তা বলছি, যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য এই কন্ট্রোভার্সি এসছে, যে নতুন চিন্তা ভাবনা এসছে, সে সম্পর্কে আমরা বলবো। আর আমরা যেটা বলবো যেটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতিতে এই যে পোস্ট ফ্যাক্টো কথাটার মানে অনেকটা আমাদের অপারেশন, এই পোস্টমর্টম করার মতো, যে ঘটনাটা ঘটে গেছে, আমরা আফটার দ্য ডেথ আমরা একটা ইনভেস্টিগেশন করেছি, সেখানে একটা ফরেন্সিক রয়েছে, সেখানে একটা মেডিকেল রয়েছে, সেখানে একটা রুটিন ইনভেস্টিগেশন রয়েছে। এই ধরনের ইনভেস্টিগেশন করে, একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করে কিন্তু মৃত্যুর আসল কারণটা খুঁজে বার করা যায়। এবং লাস্টের যে দুটো, যে প্রেডিকশন ইট ইজ পসিবল এবং তার সলিউশন কি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পথে ঘাটে হাঁটাচলা করবার সময় সায়েন্টিফিক কমিউনিটিতে বা বিভিন্ন বিজ্ঞান মেলা, বিজ্ঞানের অনুষ্ঠানে কেউ যদি হঠাৎ করে কাউকে প্রশ্ন করে যে ভাই আর্থকুয়েক প্রেডিকশন কি পসিবল, তার প্রথম উত্তর হচ্ছে আপাতত না। প্রথম উত্তর হচ্ছে আপাতত না। আমি আপাতত কথাটা বলছি, আমি একেবারেই না কথাটা বলছি না। যদি না কথাটা বলতাম তাহলে হয়তো এই কথাটা, এই প্রেজেন্টেশনটার আজকে কোনো মানেই থাকবে না। যে সাবজেক্ট কোনো যার কোনো ভবিষ্যৎ নেই, সেই সাবজেক্ট নিয়ে আমরা কেন পড়াশোনা করি। এখন প্রথমে আমরা জানি যে প্লেট টেকটনিক্স কি। ল্যাটিন ওয়ার্ড, টেকটনিকাস শব্দটার নাম, ঠিক আছে, পার্টিনেন্ট টু বিল্ডিং, বিল্ড আপ করার জন্য তৈরি হচ্ছে। এবং যেটা আমরা এই পরের ভিডিও থেকে একটু দেখতে পারি, যে আমরা যদি একটা, এই ভিডিওটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, এটা আমাদের যদি আর্টসটা দেখানো যায় তাহলে আর্টসটা এরকম, যে আমরা জানি তার বাইরের দিকটাকে যদি আমরা উপর থেকে সব ওই একদম কি বলা হয়, যা বাইরের দিকে রয়েছে গাছপালা ইত্যাদি যদি একদম পুরো চেঁচে সাফ করে দিলে আমাদের বাইরের দিকটা অনেকটা এইরকম দেখতে। এবং এই সারফেসটা, যেটা অনেকটা একটা মাটির বল, যখন আস্তে আস্তে শুকোয়, আমরা কোটুলি গেলেই দেখতে পাই যে মুখগুলো রাখা থাকে প্রতিমার বা অন্যান্য জিনিস, সেগুলো যখন শুকোয় সেগুলোর ওপরটা ক্র্যাকড হয়ে যায়। আমাদের পৃথিবীর ওপরিভাগটা ঠিক এইরকম। এই ওপরিভাগটা, যেটাকে আমরা লিথোস্ফিয়ার বলি, এর এই উপরিভাগটার নিচে একটা তরল পদার্থ জাতীয় থাকে, হাই টেম্পারেচার থাকে সেটা, এবং যেটাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলি। এবং জাস্ট একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে যদি কতগুলো কাগজের টুকরো তার উপর ছেড়ে জলটাকে হালকা করে নাড়িয়ে দেওয়া হয়, তাহলে যেরকম কাগজের টুকরোগুলো ভেসে বেড়ায়, আমাদের পৃথিবীর উপরিভাগটা ঠিক এরকমই তরল জিনিসটার উপর ভেসে বেড়াচ্ছে। যদি পৃথিবীতে এই তরল জিনিসটা থাকা থাকতো তাহলে আর্থকুয়েক হতো না। এখন এটা কি হয়, এই থাকার জন্য এখন যা স্বভাব, সহজাত প্রবৃত্তি, এবং গোটা পৃথিবীটাকে যদি আমরা এভাবে ভাগ করি, তাহলে আমাদের এতগুলো প্লেট একটা মোটামুটি বলা যেতে পারে ফান্ডামেন্টাল আর্থকুয়েকের উপর। এখন এই প্লেটগুলো, তিন ধরনের মুভমেন্ট এই প্লেটগুলোর হয়। এগুলো সকলের মোটামুটি আশা করি জানা। যে একটা জিনিস আমরা যেটাকে বলি, যে যখন দুটো প্লেট একটা থেকে আরেকটা সরে যায়, সেটাকে আমরা ডাইভার্জেন্ট বাউন্ডারি বলি। যে একটা প্লেট আরেকটা জায়গা থেকে সরে যাচ্ছে, এরকম একটা ভ্যালি টাইপের তৈরি হয়। এটা একটা আফ্রিকান ভ্যালির ছবি আমি দেখিয়েছি, যে একটা জায়গা থেকে সরে গেছে। বা আমাদের আরেকটা জিনিস হতে পারে, যে যদি আফ্রিকার ম্যাডাগাস্কারের দিকে যে অংশটা, সেটা যদি আস্তে আস্তে সরতে থাকে, তাহলে সেটা একসময় এই অংশটা আলাদা হয়, একটা আলাদা দ্বীপে পরিণত হয়। তো দিস ইজ কল্ড আ ডাইভার্জেন্ট বাউন্ডারি। একটা কি বলবে ট্রান্সফর্ম বাউন্ডারি, একটা আরেকটা গা বরাবর ঘেসে ঘেসে যাচ্ছে।
আছে, একটা একটা গা বরাবর ঘেসে ঘেসে, যেরকম আমরা জানি যে ওটার নাম কি বলে, যে স্যান অ্যান্ড্রিয়াস, আমরা এটাকে সিনেমাতেও দেখেছি, এই স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট যেটা নর্থ আমেরিকায় রয়েছে, এটা একটা ট্রান্সফর্ম বাউন্ডারি, যে এটা একটা থেকে আরেকটা সরে সরে যাচ্ছে ঘাসাঘাসি করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কনভার্জেন্ট বাউন্ডারি। কনভার্জেন্ট বাউন্ডারি মানে হচ্ছে যখন একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি এসে ধাক্কা মারে। এটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের সেই ছোটবেলার ভূগোল, তেথিস সাগর, আমাদের দুটো প্লেট এসে ধাক্কা মেরে হিমালয় পর্বত তৈরি করেছে। সেই ভিডিওটাই আমার এখানে আমি দেখাতে চেষ্টা করেছি, যে দুটো বাউন্ডারি একে অপরের সাথে এসে ধাক্কা মেরে একটা ইমেন্টেশন বা একটা এক্সেস অফ মাস ফ্রম দ্য সারফেস সেখান থেকে আমাদের ভূপৃষ্ঠের উপর তৈরি করছে। আমি ক্ষমা চেয়ে নেবো, আমি হয়তো খুব মানে পুরোটা বাংলায় বলতে পারছি না আমার অনভ্যাসের জন্য, যেহেতু এই সায়েন্টিফিক টার্মগুলো বাংলা বলাটা একটু অসুবিধা, কিন্তু আমি আশা করব যে আমার মানে কারো তেমন খুব একটা অসুবিধা হচ্ছে না। এখন এই যে প্লেট টেকটনিক্সটা আমরা কেন পড়তে গেলাম, কি দরকার ছিল প্লেট টেকটনিক্স? তাহলে তার জন্য যে প্রথম আমরা যখন আর্থকোয়েক নিয়ে স্টাডি করব, যে আর্থকোয়েক তো একটা ন্যাচারাল ডিজাস্টার, যেরকম ডক্টর কর বলছিলেন যে আমাদের এই প্রকৃতির খেয়াল, একে তো আমরা ওরকম ভাবে স্টাডি করতে পারবো না। তো যেটা স্টাডি করতে পারবো, যেটা দেখতে পারবো, সেটা হচ্ছে আর্থকোয়েকের জন্য তৈরি হওয়া কিছু জিনিস। তো সবার প্রথমে যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে তরঙ্গ বা ওয়েভ। তো আর্থকোয়েক যখন হয় তখন আমাদের এই সারফেস বা ভূপৃষ্ঠে নানা রকমের ওয়েভ জেনারেট করে, এই একটা দুটো প্লেটের মুভমেন্টের জন্য। ইলাস্টিক ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তার মধ্যে সেই ওয়েভ গুলো একটা মানে আমি যদি এরকম একটা ব্লক নিই, সেটা দিক বরাবর যায়, যেটাকে আমরা লঙ্গিচুডিনাল বলি, আর একটা ট্রান্সভার্স ওয়েভ যায় যেটা ডিরেকশনের প্যারালালি মুভ করে। আবার এই ট্রান্সভার্স ওয়েভ গুলো আবার দু ধরনের হয়, একটা হচ্ছে শিয়ারিং টাইপের, শিয়ারিং ফোর্স একটার একটার গা ভাবে, আর একটা রোলিং ফোর্স, রোল করতে করতে যায় সারফেসে। জেনারেলি আমরা যখন সুনামি দেখি, সুনামিতে আমরা দেখি যে সুনামির সময় যখন আন্ডারসি আর্থকোয়েক হয় তখন এই রোলিং ওয়েভস গুলো হয়। তো একদম প্রথম দিকে বিজ্ঞানীদের গোড়ার কাছে এই ওয়েভ গুলো ছিল আর্থকোয়েক প্রেডিকশনের একমাত্র অস্ত্র। যে বাপু আর্থকোয়েক হলে ওয়েভ আসবে, ওয়েভ এসে আমাকে একটা কিছু ইন্ডিকেশন দেবে, আমি বুঝতে পারবো আর্থকোয়েক হতে চলেছে। সব থেকে মজার ঘটনা হচ্ছে যে আজকে আমরা 2021-এ দাঁড়িয়ে আছি, যেখানে আমরা আর্থকোয়েক রিসার্চের জন্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে। কিন্তু আজ থেকে মানে বেশ কিছু বছর আগে জাস্ট সামান্য যারা একদম জিওলজিস্ট ছিলেন, যারা সাইসমোলজিস্ট ছিলেন, তারা কিন্তু শুধুমাত্র এই ওয়েভগুলো স্টাডি করে একটা খুব সুন্দর যন্ত্র বানিয়েছিলেন, যে যন্ত্রটা পরবর্তীকালে ইভলভ হতে 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 আজকের দিনে দাঁড়িয়েছে। সেই যন্ত্রটা কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে সিসমোমিটার। সিসমোমিটারে কি হয় না, সিসমোমিটারে ব্যাপারটা একটু মানে খুব জটিল না, একটা একটা স্ট্রিপ চার্ট বা একটা একটা আমাদের ছোটবেলায় যখন স্কুল কলেজে গ্রাফ পেপার পড়ানো হয়, যেটা গ্রাফ পেপার একটা সিলিন্ডারের উপর জড়ানো থাকে, যে সিলিন্ডারটা ঘুরতে পারে এবং একটা স্প্রিং এর সাহায্যে একটা হেভি একটা বস্তু, একটা অবজেক্ট সেটা ঝোলানো থাকে, তার সামনে একটা পয়েন্টার থাকে, তার মুখে একটা কালি থাকে। এবার যখনই ওয়েভ গুলো এসে এখানে একে ধাক্কা মারবে, তখনই এটা অসিলেট করবে, স্প্রিংটা অসিলেট করবার জন্য এই পয়েন্টারটা এই স্ট্রিপ চার্টের উপরে বাড়বে। এবার কি, যদি ভূমিকম্প কম্পন যদি ছোট হয় তাহলে এই ফ্লাকচুয়েশন গুলো কম, যদি কম্পন বড় হয় তাহলে ফ্লাকচুয়েশন গুলো বেশি। এখন মাত্রা তো রিক্টার স্কেল এককে প্রকাশ করা হয় না? হ্যাঁ, রিক্টার স্কেলে প্রকাশ করা হয়। আমি আসবো, আমি সেগুলো সমস্ত আসবো। আমি যাদের যা প্রশ্ন আছে আপনারা রেখে দিন, বা দরকার পড়লে আপনাদের যে সাইডে গুগল মিটের সাইডে যেখানে প্রশ্ন করা যায় সেগুলো সেখানে লিখে রাখুন, আমি সব কটার উত্তর দেব। এটা প্রশ্ন থাকলে একটু পাশে লিখে রাখুন, আমাদের চ্যাট বক্সে প্রশ্ন লিখে রাখুন, আমরা লেকচারের শেষে প্রশ্ন নেব। এখন এই যন্ত্রটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে যখন আমাদের কাছে এইসব কিছু ছিল না, কম্পিউটার ছিল না, যখন আমাদের কাছে এত যে বড় বড় কথা বলছি নিউরাল নেটওয়ার্ক কিছু ছিল না, তখন কিন্তু মানুষ সাধারণত একটা আর্থকোয়েকের জন্য তৈরি ওয়েভকে কাজে লাগিয়ে একটা যন্ত্র বানিয়েছে, যে যন্ত্রটা কিন্তু গুড এনাফ টু ডিটেক্ট অর যে একটা
নিয়ারেস্ট যে খুব একটা ভবিষ্যতে যে একটা আর্থকুয়েক খুব নিয়ার ফিউচারে হতে চলেছে, বা যেটা অল্প অল্প কম্পন হচ্ছে, কম্পন বাড়ছে, কম্পন কমছে, সেখান থেকে কিন্তু মানুষকে একটা সজাগ করার চেষ্টা করছে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে খুব যন্ত্র খুব ভালো হলেই কিন্তু থট প্রসেস ভালো হবে। আমি বারবার বলছি যে এই এন্টায়ার সেমিনারটার আমার করার একটাই উদ্দেশ্য, বা ওয়েবিনারটা একটাই উদ্দেশ্য, যে আর্থকুয়েক প্রেডিকশন সম্পর্কে মানুষের চিন্তা ভাবনাটা কি এবং কেন এই কনফ্লিক্টটা বা এই কন্ট্রোভার্সিটা এসেছে সেটা জানানোর আমার প্রধান উদ্দেশ্য। এখন আমরা জাস্ট যিশু খ্রিস্টের জন্মের 132 বছর পরে যদি যাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট সিজমোমিটার। আমি এই গ্রাফ কালি এসব ছেড়ে দিলাম। প্রথম একটা সিজমোমিটার, একটা ফ্লাওয়ার ভাসের মতো দেখতে, চাইনিজ বলে তাদের ওপরে কতগুলো ড্রাগন রাখা আছে এবং তার নিচে মোটামুটি 8খানা, আমি যদি একটা 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করি, 8টা ড্রাগন, 8টা তলায় ব্যাং হাঁ করে বসে আছে, আর প্রত্যেকটা ড্রাগনের মুখে একটা করে বল রাখা আছে। এবং এটা কি হতো যে যখন মুভমেন্ট হচ্ছে, শেকিং হচ্ছে, যখন আসছে, তখন একটা বলগুলো খসে পড়লো ব্যাঙের মুখে। এবার সবকটা বল একসাথে খসে পড়তে পারে, আরো একটা জিনিস হতে পারে একটা বা দুটো বল খসে পড়লো। এখন একটা বা দুটো বল যখন খসে পড়ে, তখন সবার প্রথমে যে জিনিসটা আমার মাথায় আসে যে এই 360 ডিগ্রিকে যে আমি এতগুলো অ্যাঙ্গেলে ভাগ করে রেখেছি, তার মধ্যে কোনো একটা অংশ, কোনো একটা সাবকোয়াড্রেন্ট বা কোনো একটা অংশ বিশেষের সেই 360 ডিগ্রি থেকে কিন্তু বলটা পড়লো। তাহলে প্রথম একটা কনসেপ্ট আসে ডিরেকশন বা দিক। তো এই ছবিটা যদি আমরা একটুখানি মনে করি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এই ছবিটা কিন্তু 132 এডি, যিশু খ্রিস্টের 132 জন্মের 32 বছরের পরে কিন্তু চাইনিজরা এরকম একটা যন্ত্র আবিষ্কার করেছিল শুধুমাত্র আর্থকুয়েকের প্রেডিকশন করবে বলে। তাহলে আজকে যদি 2021 সালে আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে ভূমিকম্প কিন্তু পৃথিবীর জন্মলগ্ন থেকে হচ্ছে, এবং এই ভূমিকম্পের মানে যে প্রেডিকশন বা প্রিকারসার, সেটা কিন্তু 2000 বছর আগে থাকতে মানুষ কিন্তু সচেষ্ট হয়েছিল। দেখা যাক পারি কিনা, সাকসেসফুল হলাম না ফেলিয়ার হলাম সেটা পরের ব্যাপার, চেষ্টা করেছে মানুষ। এখন আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকম্প নিয়ে যা বলেছি, সেটার সুবাদে এখন সব থেকে বড় যে যেটা জিওলজিক্যাল সার্ভে আমাদের আছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউএসজিএস, এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই ভূমিকম্প মাপার চেষ্টা করে যাচ্ছে। এবং সব থেকে মজার কথা হচ্ছে, যদি কোনো একজন বা কেউ একজন যদি আমাদের এই গ্রুপের এই মুহূর্তে ইউএসজিএস ওয়েবসাইটে গিয়ে দেখেন যে ভূমিকম্প ইজ ইট পসিবল টু ডিটেক্ট প্রেডিক্ট আর্থকুয়েক, দ্য আনসার ইজ নো। কেন নো? সেটাই হচ্ছে প্রশ্ন, যে না কেন। তো তারা কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছেন? তারা যখন আমি প্লেট টেকটনিক্স বলছি, তখন অ্যাকচুয়ালি যারা আমরা সবাই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি পড়েছি, আমরা জানি সেখানে পীড়ন বিকৃতি বলে দুটো কথা আছে, স্ট্রেস আর স্ট্রেন। এছাড়াও আমরা কি জানি যে আমাদের যখন ভূমিকম্প হয় তখন একটা ফাটল তৈরি হয়, তখন একটা অংশ আরেকটা অংশ থেকে ঝুঁকে পড়ে বা বেঁকে যায়, যেটাকে আমরা টিল্ট বলি। তো তাহলে তারা বেশ কিছু যন্ত্রপাতি বার করেছেন, মানে এগুলো তারা মানে আজ থেকে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে, যেখানে তারা এই মিটারগুলোর নাম বলছে, যে ক্রিপ মিটার, যে কতটা ফল্ট স্লিপ হয়েছে সেটা মেজার করবার জন্য। স্ট্রেন মিটার, মানে একটা পাত যখন আরেকটা পাতের গা বরাবর বসে আছে, তাকে যে প্রেসারাইজ করছে, এটাকে আর্থকুয়েক প্রিপারেশন প্রসেস বলা হয়। যে হয় কি, দুম করে তো আর ধাক্কা লাগে না, দীর্ঘদিন ধরে ঘষতে ঘষতে ধাক্কা লাগতে লাগতে, আমি খুব সহজ সরল ভাষায় যদি বলি, যে দুটো মুঠো একটা আরেকটার ওপরে বক্সিং পাঞ্চের মতো দাঁড়িয়ে আছে, একটা আরেকটাকে প্রেসার দেওয়ার চেষ্টা করছে, ঘষা খাওয়ার চেষ্টা করছে, ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, স্ট্রেন ডেভেলপ করছে, সাডেনলি হঠাৎ করে প্রচুর এনার্জি রিলিজ করে একটা বড় সড়ো ঘটনা ঘটছে, যেটাকে আমরা ভূমিকম্প বলছি। তাহলে এই যে স্ট্রেনটা ডেভেলপ করছে, আমরা যদি ওই দুটো অংশের ইলাস্টিসিটি মেজার করতে পারি, তাহলে আমরা স্ট্রেন মিটার বলতে পারবো। আমরা যেটা আরো বলতে পারি যে কতটা টিল্ট হচ্ছে, কতটা বেঁকে যাচ্ছে, সেটার জন্য যন্ত্রপাতি তৈরি হয়েছে, এই দিয়ে মাপার চেষ্টা হচ্ছে। এখন এই সবকটা যন্ত্রই কিন্তু তৈরি হয়েছিল, আমি যদি বলি যে ভূমিকম্পের পূর্বাভাসের জন্য, তাহলে সেটা পুরোটা সঠিক না। এই যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিল যে ভূমিকম্পের সময় আমরা কি কি মেজার করতে পারি। মানে আমার ধরা যাক, আমি যদি কোনো একটা যন্ত্র আমাদের নর্থ বেঙ্গলে কোথাও একটা বসাই,
যেরকম আপনারা সবাই জানেন, এটা খুব এটা অনস্বীকার্য যে আইআইটি খড়গপুরের প্রফেসর শঙ্কর কুমার নাথের নেতৃত্বে ভারতবর্ষে ভূমিকম্প মানে কি বলবো আর্থকোয়েক মেজারমেন্ট যে জায়গায় চলে গেছে, সেটা একটা অত্যন্ত স্যালুটেবল জব আর কি। আমার সাথে মাত্র একবারই ডক্টর নাথের দেখা সুবাদ হয়েছিল, কিন্তু আমরা তার কথাবার্তা, তার কাজকর্ম পেপারে পড়ি, সমস্ত জায়গায়। এখন এই যন্ত্রগুলো প্রথমে কিন্তু ব্যবহার করা হয়েছে যে ভূমিকম্পকে মাপতে, যে ভূমিকম্প হলে কি হবে, আমি যদি নর্থ বেঙ্গলে বসিয়ে রাখি, আমি কি মাপতে পারবো যে এটা বছরে কত মিলিমিটার কত সেন্টিমিটার করে মুভমেন্টটা হচ্ছে? যদি মাপতে পারি, আমি কি বলতে পারবো, এরকম কোনো আইডিয়া দিতে পারবো যে এটা 1 বছরে কতটা হবে বা এটা 10 বছরে কতটা হবে? প্রথম দিকের কিন্তু ধারণা এটাই। কেউ কিন্তু আর্থকোয়েক, ভূমিকম্প আমি মেজার করে দিচ্ছি, ভূমিকম্প বলে দিচ্ছি পরশুদিন সকাল 10টার সময় ভূমিকম্প হবে, এভাবে কিন্তু কেউ শুরু করেনি। প্রত্যেকে ভূমিকম্প মাপতে, আর্থকোয়েক সায়েন্সটা জানতে, আর্থকোয়েক কি সেটা জানবার জন্য স্টাডি শুরু করেছে। এবার আমি যদি আরেকটু মডার্ন জায়গায় আসি, আরেকটু মডার্ন আরো যদি আমি 30-40 বছর কি 50 বছর পরে আসি, তাহলে সেখানে আরো কতগুলো যন্ত্র এসে দেখেছে, যেরকম পোর প্রেশার মনিটর। আমরা জানি যে আমাদের মাটির তলায় জল রয়েছে, আমরা যাদের সাবমার্সিবল পাম্প আছে, আমরা বোরিং করে পাম্প বসিয়ে দিলে সেখানে আমরা ফ্লুইড দেখতে পাই। তাহলে এই ভূমিকম্পের সময় ফ্লুইডের প্রেশার চেঞ্জ হচ্ছে কিনা? গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার মানে কি, যে এরকম একটা চাকা লাগানো, অনেকটা আমাদের প্যারাম্বুলেটরের মতো দেখতে, যার উপরে যার নিচে একটা সেন্সার্স রয়েছে, যেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিচে যাচ্ছে, সারফেস কোনো একটা পার্টিকুলার লেয়ার থেকে রিফ্লেক্ট করে আসছে, করে সেটার একটা ইমেজ তৈরি করা হচ্ছে, একটা স্পেকট্রাম তৈরি করা হচ্ছে, করে সেই লেয়ারটা সম্পর্কে আমরা জানতে পারছি। আরেকটা জিনিস আমি বলি, ম্যাগনেটোমিটার। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, হঠাৎ করে ম্যাগনেটোমিটার এলো। ম্যাগনেটোমিটার কেন এলো? না, আমরা জানি যে আমাদের পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ড ভূমিকার সময় চেঞ্জ হচ্ছে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যদি একদম গোড়া থেকে শুরু করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা যা বলছিলাম সবই কিন্তু ইলাস্টিক কনসেপ্ট বলছিলাম। আমরা বলছিলাম যে স্ট্রেন, আমরা বলছি এনার্জি, আমরা বলছি টিল্ট, আমরা বলছি প্রেসার, আমরা তার সাথে সাথে বলছি যে কতটা, যেরকম আগের স্লাইডে কি বলে ওটার নাম ক্রিক মিটার ইত্যাদি। ম্যাগনেটোমিটার তো, এটা তো ম্যাগনেটিক ফিল্ড আর স্কেলার কোয়ান্টিটি নয় সবসময়, নিশ্চয়ই তার একটা দিক রয়েছে। তাহলে একটা জিনিস হঠাৎ করে এখান থেকে আমাদের মাথায় আসবে, একটা স্ট্রাইক করবে প্রথম যে শুনছে, যে তাহলে কি এর সাথে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ব্যাপার স্যাপার রয়েছে, তড়িৎচুম্বকীয় ব্যাপার স্যাপার রয়েছে? আমরা আসবো। এখন এই যিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে রিক্টার স্কেল দিয়ে যেটা মেজার করে, আমরা জানি যখনই আমরা কোথাও ভূমিকম্প হয় তখনই আমরা শুনেছি যে কত ম্যাগনিটিউড, না 5 না 4 না 3 না 7 না 9। তো এই যে ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউড একটা ভূমিকম্পকে মেজার করা হয়, সেটাকে বলা হচ্ছে রিক্টার স্কেল ম্যাগনিটিউড। এটা যারা লগারিদমিক স্কেল, একটা স্কেলের সাথে আরেকটা তফাৎ হচ্ছে একটা 10⁻1 এর পাওয়ারে, চার্লস রিক্টার ইনি এই স্কেলটা তৈরি করেছিলেন, এবং তার নাম অনুসারে এটাকে রিক্টার স্কেল ম্যাগনিটিউড বলা হয়। এখন এই স্কেলটার একটা মজার ব্যাপার রয়েছে। স্কেলটার মজার ব্যাপার কি, যে আমরা যেরকম জানি যে 1 লিটার জলের দাম যদি 20 টাকা হয়, তাহলে 2 লিটার নিশ্চয়ই 40 টাকার বেশিতে হবে না। এখন যেহেতু লগারিদমিক, এটা সব থেকে ঘটনা হচ্ছে যে একটার সাথে একটা ম্যাগনিটিউড, সার্টেন ম্যাগনিটিউডের আর্থকোয়েক আর তার পরের ম্যাগনিটিউডের আর্থকোয়েকের মধ্যে এটা প্রচুর ডিফারেন্স রয়েছে। একটা এনার্জির ফর্মুলা রয়েছে, যদি ই যদি এনার্জি হয় এবং এন যদি রিক্টার স্কেল ম্যাগনিটিউড হয়, তাহলে এই লগ 10E 4.4 + 1.5 হয়। জাস্ট একটা ছোট এক্সাম্পল, আমরা অনেকেই জানি যে টিএনটি একটা ট্রাইনাইট্রোটলুইন আমরা পড়েছি কেমিস্ট্রিতে, একটা খুব ইনফ্লামেবল বিস্ফোরক বস্তু। 3 ম্যাগনিটিউডের আর্থকোয়েকে যদি 480 কেজি টিএনটি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে 6 ম্যাগনিটিউড 15 কিলোটনস হয়ে যাবে। তাহলে কত গুণ বেড়ে যাচ্ছে? কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে যাচ্ছে। এখন এই যে আর্থকোয়েকের একটা ডিস্ট্রিবিউশন তৈরি করা হলো, এনার্জি ডিস্ট্রিবিউশন তৈরি করা হলো, এটা আরেকটা স্টেপ আর্থকোয়েক প্রেডিকশন। তার কারণ কি? তার কারণ আমরা একটু পরে গেলেই বলবো। যে ধরা যাক আমি কাউকে ঠিক উল্টোডাঙ্গা স্টেশনের মাথার উপর বসিয়ে রেখেছি, প্ল্যাটফর্মের উপরে, ওভারব্রিজের উপর বসিয়ে রেখে বলছি যে ভাই তুমি 5 মিনিট অন্তর অন্তর ট্রেন আসছে, তুমি মাথাগুলো গোনো তো। তো আমরা জানি যারা ট্রেনে যাতায়াত করে তারা জানি যে একটা ট্রেন চলে যাওয়ার, প্যাসেঞ্জার না যাওয়ার পর আরেকটা ট্রেন চলে আসে।
এই সেম জিনিসটা যদি কাউকে বলা হয় যে ভাই তুমি ওটার নাম কি বলে এমন একটা কোনো পাণ্ডব বর্জিত জায়গায় যাও, তুমি মরুভূমিতে যাও বা কোথাও গিয়ে যাও সেখানে উঠবো না, তাহলে সেটা অনেকটা সহজ। তাহলে আমাদের অবজারভেবল যদি একটু ওয়েল পিরিয়ডিক হয়, মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মধ্যে যদি তফাৎ থাকে, তবেই তো মেজার করতে পারবো। যারা ফটোগ্রাফি করে তারা একসাথে 100টা ফ্রেমের ছবি তোলে, তার কারণ কি, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে একটা মুভিং অবজেক্ট, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, একটা চিতাবাঘ যদি দৌড়ে চলে যায়, আমি যদি 100টা ফ্রেম না তুলতে পারি তাহলে চিতাবাঘের ছবি পাবো না, হয়তো ল্যাচটা পেলাম বা মুন্ডুটা পেলাম। ঠিক সেরকমই যদি আর্থকোয়েকের স্কেলটাকে আমি এমন ভাবে ডিজাইন করতে না পারি যে যেখানে বড় ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলে তার এনার্জি সাফিসিয়েন্ট হবে টু প্রোব আ সার্টেন সেট অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে আমার মেজারমেন্টের সুবিধা হবে। মানে কি, মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি করে দেখা গেছে যে ছোট ছোট আর্থকোয়েক তারা অবিরত হয়ে চলেছে, তাহলে সেগুলোকে নিয়ে আমাদের মাথা ঘামাতে লাভ নেই। কেন লাভ নেই? না সেগুলোর কোনো এফেক্ট নেই, এবং বড় আর্থকোয়েকের গুলো সিগনিফিকেন্ট এফেক্ট আছে। 2011 সালের 9ই মার্চ, সরি 11th মার্চ, আমাদের জাপানে তোহোকু, হনসু আইল্যান্ডের একটা জায়গা, তোহোকু প্রিফেকচারে একটা মানে 2000 থেকে 2020 পর্যন্ত এই যাবৎ সব থেকে বড় আর্থকোয়েক হয়েছিল, প্রায় 9 ম্যাগনিটিউডের মতো। সুনামিতে অ্যাটলিস্ট 50-55 হাজার মানুষ মারা যান। 2019 সালে আমি সেই জায়গাটা ভিজিট করতেও গিয়েছিলাম, এরকম মে মাসের একটা মাঝামাঝি সময়। তো সেই আর্থকোয়েক কিন্তু একখানা হয়েছে, তারপরে কিন্তু আর 10 বছর কেটে গেছে, হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে আমি এমন একটা স্কেল করছি, বা পৃথিবীর ভূমিকম্পের তারতম্য অনুযায়ী এমন একটা স্কেল করছি, যেই স্কেল অনুযায়ী আমার কিন্তু ভূমিকম্পের চয়েস, ভূমিকম্পের মানে স্টাডি করাটা একটু সহজ হয়ে যাচ্ছে। এখন হোয়াট ইজ আর্থকোয়েক প্রেডিকশন? এতক্ষণে আমরা আর্থকোয়েক প্রেডিকশনের কথা বলছি। তো প্রেডিকশন মানে আমি এখানে 4টে জিনিসের কথা বলেছি, আর একটা জিনিসের কথা, তাহলে 5খানা জিনিসের কথা বলেছি। স্পেসিফিকেশন অফ দ্য টাইম, লোকেশন, ম্যাগনিটিউড অফ আ ফিউচার আর্থকোয়েক উইথ আ সার্টেন এরার বার। তাহলে আমি যদি এখানে দাঁড়িয়ে চোঙা নিয়ে বলি যে বাপু 15ই আগস্ট ভারতবর্ষে একটা ভূমিকম্প হবে, এটা কোনো প্রেডিকশন হলো? কেন হলো না? কারণ এই কথাটা লোকে শুনলে হাসবে, আমাকে পাগল বলে তাড়িয়ে দেবে। কিন্তু আমি যদি এই কথাটা এরকম ভাবে বলি যে আজ থেকে 10 বছরের মধ্যে ভারতবর্ষে একটা আর্থকোয়েক হবে, ট্রু, হতে পারে। বিগত 10 বছরে ভারতবর্ষে ছোটখাটো আর্থকোয়েক হয়েছে। তাহলে আমাকে বলতে হবে টাইম একটা ফ্যাক্টর, যে আমি কোন টাইম রেঞ্জে বলছি। এবার এই যে বললাম লোকেশন ভারতবর্ষ বলেছি, ভারতবর্ষ তো এইটুকু জায়গা না, কোথায় হবে? ভুজে হবে না আসামে হবে? ইম্পর্টেন্ট। ম্যাগনিটিউড, ঠিক আছে ভারতবর্ষে অনেক কিছু হচ্ছে, এই তো কোভিডে এত লোক মরে গেল, 3 ম্যাগনিটিউড ওয়ালা যে আমি কোনো একজন পণ্ডিত যদি বলে যে বাপু আমি 3 থেকে 4 ম্যাগনিটিউড ওয়ালা আর্থকোয়েকের ভবিষ্যৎবাণী করতে পারি, তার কথা কে শুনবে? যে আর্থকোয়েকের আমার জীবনযাত্রায় কিছু এসে যাবে না, সেই বিজ্ঞান, সেই আলোচনা আমরা কেন শুনবো? ফাইনালি সার্টেন এরার বার, ফিউচার কথাটা তো অবশ্যই, যেহেতু আমরা প্রেডিকশন করতে, সার্টেন এরার বার। এখন এই এরার বারই হচ্ছে যত নষ্টের গোড়া। কত এরার, কি পরিমাণ এরার, বললাম বুঝে হয়ে গেল পন্ডিচেরিতে প্রেডিকশন চল না। তাহলে টাইমটা খুব ইম্পর্টেন্ট, লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, ম্যাগনিটিউডটা খুব ইম্পর্টেন্ট, এবং এরার বারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যে ইনফরমেশন এই 4টে কোয়ান্টিটিকে এট এ টাইম স্যাটিসফাই করবে, সেই স্টেটমেন্ট বা সেই থিওরি একটা আর্থকোয়েক প্রেডিকশনের জন্য উপযুক্ত থিওরি হবে। আনফরচুনেটলি এখনো পর্যন্ত কোথাও হয় কেউ পারেনি এরকম কোনো সিগনিফিকেন্ট। কিছু কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো কেন নেগেটিভ সেটা আমরা গেলে বুঝতে পারবো। এখন যেটা আমরা বলছিলাম যে একটা আমরা ওয়ার্নিং টাইম যদি একটা টেম্পোরাল নমেনক্লেচার করা যায়, যে আমরা যদি বলি যে 0 থেকে 20 সেকেন্ডের জন্য আর্থকোয়েক হবে, এই ইমিডিয়েট অ্যালার্ট, এর করে কোনো লাভ নেই। তো কেউ হয়তো টোটো করে বা অটো করে বলতে বলতে চলে গেল দাদা আপনার বাড়ির পাশে 20 সেকেন্ডের পরে আর্থকোয়েক হবে, তো সে তো চিন্তা ভাবনা করতে বুঝতে আর্থকোয়েক হয়ে যাবে, তাহলে কোনো মানে হয় না। আমি মাঝের দুটো পরে আসছি, লং টার্ম প্রেডিকশন 10 থেকে 30 বছরের মধ্যে হয়তো আমাকে বলা হলো যে বাপু 30 বছর বাদে একটা আর্থকোয়েক, 70 বছর আমার তখন বয়স হবে, আদৌ বেঁচে থাকবো কিনা ঠিক নেই, তো ভেবে কি করবো, আমার ছেলেমেয়েরা চিন্তা ভাবনা করবে। এই যে মাঝামাঝি দুটো কথা, শর্ট টার্ম প্রেডিকশন, ইন্টারমিডিয়েট টার্ম প্রেডিকশন, এই দুটোই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখন
1 month to 10 years ইন্টারমিডিয়েট প্রেডিকশন, এটাও কিন্তু আমরা বাতিলের খাতায় ধরতে পারি। ঠিক আছে 1 মান্থ ঠিক আছে, কিন্তু তোমার যদি রেঞ্জ অফ মানে প্যারামিটার 1 মাস থেকে 120 মাস হয়, তাহলে দ্যাট ইজ নট আ গুড সায়েন্টিফিক স্টেটমেন্ট। কিন্তু যদি আমি এটা বলি যে শর্ট টার্ম প্রেডিকশন, আওয়ার্স টু উইকস, মানে 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিনের মধ্যে কিছু একটা হতে চলেছে, দ্যাট ইজ কল্ড আ গুড প্রেডিকশন। তাহলে যত প্রেডিকশনের কথা আমাদের আসে, পৃথিবীর যত বিজ্ঞানীরা আর্থকুয়েক প্রেডিকশন নিয়ে কথা বলেন, তারা কিন্তু সবাই এটাই বলেন যে শর্ট টার্ম প্রেডিকশন। শর্ট টার্ম প্রেডিকশনে কি হয়? এখন আমি কিছুক্ষণ আগে যে বলছিলাম না যে ভূমিকম্পের একটা স্কেল রয়েছে, এই এতক্ষণ পর্যন্ত যদি আমরা দেখি, এতদিন পর্যন্ত, মানে এই টেবিলটা 2 বছর পুরনো টেবিল, যে স্মল 4 থেকে 5 পৃথিবীতে 12,000 এরকম আর্থকুয়েক হয়, ঠিক আছে, 12,000 মতো ইত্যাদিতে হয়েছে। মডারেট আর্থকুয়েক প্রায় 2,000 কাছাকাছি হয়েছে, 8 থেকে 9 গ্রেট আর্থকুয়েক 4-5টা হয়েছে। তার থেকে যেটা ইম্পর্টেন্ট, যে আমরা যে পণ্ডিত কিছুক্ষণ আগে বলছিল, যার কথা বলছিলাম আমি, যে এই যে 4 ম্যাগনিটিউড ওয়ালা আর্থকুয়েক, সেটা কটা হয় যদি জানা যায়? প্রত্যেক ঘন্টায় 150 খানা হয়। মানে আমরা এই চক যখন শুরু করেছি, চক যখন শেষ হবে, তার মধ্যে 300 খানা 4 বা 4-এর লেস দেন আর্থকুয়েক পৃথিবীর মধ্যে হয়ে গেছে। তো ন্যাচারালি পসিবল নয় যে ইভেন্টটা প্রত্যেক 1 সেকেন্ড বা প্রত্যেক 2 সেকেন্ড অন্তর অন্তর হচ্ছে, সেটার প্রেডিকশন মডিউল কি করে বেরোবে? এখন এটা ডেঞ্জারাস নয় কেন? তার কারণ বেশিরভাগই খুব হাই ডেপথ হয়, আন্ডার দ্য সি হয়। সেখানে মানে আমরা তো ডেঞ্জারাস তখনই তাকে বলবো যখন সেটা হিউম্যান লাইফে এফেক্ট করবে, বা এমন একটা কিছু ঘটে গেল যেটা হিউম্যান লাইফে কিছু এফেক্ট করলো না, তাহলে আমরা সেটাকে ধর্তব্যের মধ্যে আনি না। তো আন্ডার দ্য সি এবং হাই ডেপথ বলে কিছু একটা এফেক্ট করে। তাহলে আমরা যদি এতক্ষণ আলোচনাতে একটা বেসিক প্রিকারসরি মডিউল রিস্ক তৈরি করি, তাহলে আমরা দেখবো যে এখানে 4টে কেস হতে পারে। প্রথম কেসটা কি? ট্রু পজিটিভ, মানে আমি বললাম আর্থকুয়েক হবে, আর্থকুয়েক হলো, লোকেরা ধন্য ধন্য করলো, নোবেল প্রাইজ পেল। আরেকটা সবুজ জিনিস কি? ট্রু নেগেটিভ, মানে আমি কিছু বলিনি, আর্থকুয়েক হয়নি, এটা সবাই করতে পারে। আমি যদি আমার বাড়ির পাশের লোকটাকে কিছু না বলি, আর্থকুয়েক হলো না, আমি তো বলিনি আর্থকুয়েক হবে। বাকি দুটোর মধ্যে ফলস পজিটিভ, তাও মান্যগণ্য করে নেওয়া যায়। লোকেরা এসে বললো বাবু আর্থকুয়েক হবে, লোকেরা বাক্স সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা মাঠে গিয়ে দাঁড়ালো, আর্থকুয়েক হলো না, যে বলেছে তাকে 4টি গালমন্দ করে বাড়িতে ফিরে। লেফট কোয়াড্রেন্ট যেটা ফলস নেগেটিভ, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। বলছে হবে না, হয়ে গেছে, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। এখন আমি যেই প্রথমে বললাম না যে আর্থকুয়েক, ভূমিকম্প মানে হবে কি হবে না সেটার একটা মানে কিভাবে বলা যায়, এই পুরো জিনিসটাকে আমি যদি দেখি, তাহলে দেখবো যে হওয়ার প্রবণতা কিন্তু 25 ভাগ, আর বাকি 75 ভাগই কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। কারণ ট্রু নেগেটিভের তো কোনো ভ্যালু নেই। আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করলাম না, তাহলে আমি সেই রেজাল্ট নিয়ে মাথা ঘামাবো না। বা এই যে দুটো রেড ওয়ান, সে দুটো সমস্যা, বড় সমস্যা। তাহলে একমাত্র আমার প্রবাবিলিটি মডিউল, যদি আমি একটা প্রবাবিলিটি মডিউল তৈরি করি, যারা প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা করে জানে, তারা দেখবে আসলে কিন্তু 50% নয়, আসলে কিন্তু 25%, যে সাকসেস রেট হচ্ছে 25%। তাহলে এমন একটা সাবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি যেটা সাকসেস রেট 25%। ডাক্তারবাবুরা বলেন না এই রোগটা সারার সাকসেস রেট 15%, 20%, 25%। তাহলে এটা হচ্ছে প্রথম বেল আর প্রথম পিং ফর দিস কন্ট্রোভার্সি। যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি, সেই সাবজেক্টের সাকসেস রেট যদি এত কম হয়, তাহলে এটা নিয়ে কি সত্যি এগোনো যাবে? এখন বহুদিন ধরে পৃথিবীর বহু মানুষ বহু রকম রিসার্চের জন্য অনেক কিছু রিস্ক নিয়ে অনেক কিছু করেছেন, তাদের জন্য তাদেরকে জেল খাটতে হয়েছে, ফাঁসিতে চড়ানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, তো সেই ইতিহাস অন্য। এখন আমরা যেটা স্ট্যাটিস্টিক্যাল মেথডে যদি আমরা আর্থকুয়েক প্রেডিকশনের কথাবার্তা বলি, যেটা কিনা এখনো পর্যন্ত আমাদের যারা সাইসমোলজিস্ট বা জিওলজিস্টরা যারা করে থাকেন, তারা করেন কি এনর্মাস ডেটা কালেক্ট করেন। যে যন্ত্রগুলোর কথা বলছিলাম, সেটা এনর্মাস ডেটা কালেক্ট করেন, বছরের পর বছর, 200 বছর, 300 বছর, 500 বছরের ডেটা। এবং সেটা নিয়ে কেন কালেক্ট করতে পারেন?
কারণ এই মুভমেন্টটা খুব স্লো। আমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম বোধহয় 2 সেন্টিমিটার বা 2 ইঞ্চ পার ইয়ার এরকম কিছু একটা মুভমেন্ট হচ্ছে। তাহলে প্রচুর ডেটা পাওয়া সম্ভব, সেখান থেকে আর্থকোয়েকের ক্যারেক্টারিস্টিক্স জানা সম্ভব। যে আমি একটা অঞ্চলে স্টাডি করছি, আমার ওয়ার্কিং ফিল্ড একটা ডাইভার্জেন্ট বাউন্ডারিতে বসে আছে, তাহলে ডাইভার্জেন্ট বাউন্ডারির জন্য একরকম আর্থকোয়েক হবে, কনভার্জেন্ট বাউন্ডারির জন্য একরকম আর্থকোয়েক হবে, ট্রান্সপোর্ট বাউন্ডারির জন্য একরকম আর্থকোয়েক হবে। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স অফ আর্থকোয়েক আমরা পেতে পারবো। আরেকটা জিনিস কি পেতে পারবো না, গ্যাপ। কিছুদিন আর্থকোয়েক হয়ে বন্ধ রইল, কত বছর পর পর আর্থকোয়েক হচ্ছে, কতদিন পর পর আর্থকোয়েক হচ্ছে, একই আর্থকোয়েক কত বছর পর পর হচ্ছে, কত বছর পর পর এটা রিপিটেশন হচ্ছে। তাহলে আমি যদি এর পিরিয়ডিসিটিটা জানতে পারি তাহলে একটা সম্ভব। এখন এই দুটো হচ্ছে একদম স্ট্যাটিস্টিক্যালের গোড়া ল, একদম যাকে বলা হয় গড ল এটাকে। এর বাইরে লং টার্ম ডেটা অ্যানালিসিস করা সম্ভব হবে না। আমি এর ওপর যাই অ্যাপ্লাই করি না কেন, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্লাই করি, ভ্যারিয়েন্স অ্যাপ্লাই করি, আমি স্ট্রিং অ্যাপ্লাই করি, যাই করি না কেন, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মেথড অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস, যা দিয়ে আমি করতে চলেছি। এখন এইটা যখন চলছে, নাও কাম টু দা মেন সিকোয়েন্স, এটা যখন চলছে তখন যখন সায়েন্স, মানে আমি 1900 শতকের গোড়ার দিকে বলছি, যখন এই আর্থকোয়েকের সাফিসিয়েন্ট ডেটা পাওয়া গেছে, তখন এবার মানুষের মনে হচ্ছে যে ঠিক আছে, দেখা যাক, প্রেডিকশন করতে পারি না। এখন সেই সময় একটা খুব টালমাটাল সিচুয়েশন তৈরি হয়। টালমাটাল সিচুয়েশন কিরকম ভাবে তৈরি হয় সেটা বলতে গেলে আমাদের একটা রিভিউ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। যে এই রিভিউটা প্রফেসর জেলারের রিভিউ। তো আমি যখন 2010-11 সালে যখন থিসিস লিখেছিলাম, তো আমার থিসিসে আমার এই রিভিউটা খুব কাজে দিয়েছিল আমাকে। আমি খুঁজে আমি বোধহয় খুব সম্ভবত এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের কোনো একটা লাইব্রেরি থেকে রিভিউটা পাই, পরে এটা ইন্টারনেটেও আমি পাই, এবং সেখান থেকে এই রিভিউটা আমার খুব কাজে দেয়। যে এটা 1997 সালে বেরিয়েছিল। এই রিভিউ অনুযায়ী আমরা কি দেখি, দেখা যাচ্ছে 1960 সালে, 1960টা একটা বেঞ্চমার্ক দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আমি একটু পরে বলছি। যে এই সময় 1960 সালে যখন এই কনভেনশনাল চিন্তা ভাবনা চলছিল যে বাপু আর্থকোয়েক মেজারমেন্ট করতে হলে তোমার এই ফল, টিল্ট, স্ট্রেন, প্রেসার ইত্যাদি মেজার করতে হবে, জিওলজিক্যাল সার্ভে করতে হবে, ডিপ ফিল্ড জিওলজিক্যাল সার্ভে করতে হবে, স্ট্রাকচারকে একদম নিংড়ে বার করতে হবে যে কি আছে সেখানে, পাথর আছে, পলি আছে, জল আছে, জলে পলি মিশছে না জল মিশছে না, জায়গাটার ইভলিউশন কিরকম হচ্ছে, ছোট ছোট জোনে, তো মানে একটা বড় অংশ হঠাৎ করে পলিতে পরিণত হয়েছে কিনা, বা ছোট ছোট অংশ তৈরি হয়েছে কিনা, ধাক্কা লাগলে সেগুলো জুড়ে গিয়ে বড় হয়ে ধস নামবে কিনা, নানা রকম চিন্তা ভাবনা যখন চলছে আর্থকোয়েক প্রেডিকশনের থিওরি অনুসারে, সেই সময় বেশ কিছু লোকজন তারা একটা সম্পূর্ণ অন্য আঙ্গিকে আর্থকোয়েকটাকে দেখতে শুরু করলেন। এবং তারা প্রথমেই কেন প্রিকারশন নিয়ে কথাবার্তা বললেন, কারণ আমরা এখনো পর্যন্ত একবারও আর্থকোয়েক প্রিপারেশন প্রসেস নিয়ে কথা বলিনি। আর্থকোয়েক প্রিপারেশন প্রসেস না জানলে আর্থকোয়েক সম্পর্কে জানা যাবে না। আমরা এতক্ষণ পর্যন্ত কি বলেছি না, আর্থকোয়েক কেন হয়, অ্যাস্থেনোস্ফিয়ার, মোল্টেন লাভা, তার উপরে প্লেট বসে আছে, প্লেট নড়ছে, ধাক্কা মারছে, উপরে উঠছে, নিচে ঢুকছে, আর্থকোয়েক হচ্ছে, এইটুকু বলেছি। আর বলেছি কি, তার জন্য যা ইলাস্টিক চেঞ্জ হচ্ছে তাই নিয়ে কথা বলেছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা বলিনি যে একটা প্লেট যখন আরেকটা প্লেটকে ধাক্কা মারছে তখন সেখানে কত ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে, তখন সেখানে কত শিয়ারিং ফোর্স তৈরি হচ্ছে। সেই ফ্রিকশন ফোর্সটা যদি শক্তির পরিবর্তন, মানে এনার্জি ট্রান্সফর্ম করে ইলাস্টিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, একবারও কিন্তু বলিনি। এরা বলতে শুরু করলো। কিভাবে বলছেন না, এরা বলছেন যে একটা কমন থট তখন সব মানুষের মধ্যে ছিল অ্যানিম্যাল বিহেভিয়ার। কুকুর দৌড়লে আর্থকোয়েক হবে, পাখি উড়ে গেলে আর্থকোয়েক হবে, নানা রকম চিন্তা ভাবনা ছিল, যেটা কিনা পরবর্তীকালে কোনোদিন মানে হয়নি। এটা এটা মানুষ বলে, এটা অনেকেরই বিশ্বাস যে হ্যাঁ আমি দেখেছিলাম, আমার বাড়িতে ঝড় আসার আগে 4টে পাখি উড়ে চলে গেছিল। কিন্তু আমি এটা প্রমাণ করতে পারবো না যে পৃথিবীর আরো 2000টা জায়গায় ঝড় আসার আগে সেখানে পাখি উড়েছিল কিনা, না পাখি উড়ে এসে বসেছিল। সুতরাং অ্যানিম্যাল বিহেভিয়ার ইজ নট আ সিগনিফিকেন্ট। আমি নিজে বিশ্বাস করি না, আমি আমার পয়েন্টটা বললাম, অনেকেই বিশ্বাস করে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে এই যে ওয়েদার কন্ডিশন,
ইলেকট্রিক্যাল এফেক্ট, আর্থকোয়েক লাইট, আর্থ টাইডস, চেঞ্জ ইন টেম্পারেচার অফ হট স্প্রিং, এইগুলো নিয়ে তারা কথা বলতে শুরু করলো। তারা আরো কিরকম বললো, তারা বলছে যে টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম, টেরেস্ট্রিয়াল টেরা কথা আমরা জানি, যারা টেরা কোটার কথা, টেরা শব্দের অর্থ হচ্ছে আর্থ, মানে সেখান থেকে টেরা, মানে টেরা কোটার যে টেরা সেটা আর্থ থেকে এসছে। তো আমরা যদি বলি টেরেস্ট্রিয়াল, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো ল্যাটিটিউডের সাথে ভ্যারি করে যাচ্ছে, এই চেঞ্জগুলো লঙ্গিটিউডের সাথে ভ্যারি করে যাচ্ছে, এইরকম কথাবার্তা তখন বলতে শুরু করা। এখন আমি এখানে যেটা লাগে যে লুমিনাস ফেনোমেনা, আর্থকোয়েকের আগে লুমিনাস ফেনোমেনা হচ্ছে। আমরা জানি যারা অরোরা নিয়ে কথা, যারা অরোরা সম্পর্কে জানে, অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রালিস, সেখানে আমরা জানি যে সূর্য থেকে যে চার্জ পার্টিকেল গুলো আছে সেগুলো আর্থের ম্যাগনেটিক ফিল্ডে ধাক্কা লেগে সেগুলো লাইট প্রডিউস করে, এটা একটা লুমিনাস ইভেন্ট। বা আমরা যদি দেখি যে আমাদের যদি এয়ার গ্লো স্ক্যাটারিং হয় বা যদি হায়ার অল্টিটিউড স্ক্যাটারিং হয়, সেখানে আমরা জানি লাইট তৈরি হয়। কিন্তু লুমিনাস ফেনোমেনা আর্থকোয়েকের জন্য, আর্থকোয়েক থেকে আলো তৈরি হচ্ছে, এসব কথাবার্তা বলতে শুরু করেছেন। আরেকটু পরের দিকে যখন 1970-র দিকে বেশ কিছু সায়েন্টিস্ট, পাকিস্তান, হ্যামিল্টন, ব্রেস, এরা বলছে যে এগুলো ঠিক আছে, এই জিনিসপত্রগুলো মানতে রাজি আছি, কিন্তু এগুলো যথেষ্ট নয় আর্থকোয়েক হওয়ার জন্য। আমাদের আরো বেশি অপটিমিস্টিক হতে হবে, আমাদের আরো বেশি কি বলা ওটার নাম, পুরনো যে চিন্তা ভাবনা সেগুলোর সাথে এগুলোকে টাই আপ করাতে হবে। এবং এই প্রেডিকশন কথাটা কিন্তু অত সহজ না, ব্যাপারটা অতটা ব্যাপার বাপু এতটাই সহজ নয় যে তোমরা দুম করে বলে দিচ্ছ এগুলো এগুলো হয়েছে, তোমরা আরো বিচার বিবেচনা করো ইত্যাদি করে চিন্তা ভাবনা করো। এখন এই আলোচনা কিন্তু তখন চলছে মানে ইনার বেসিসে, মানে ছোট ছোট গ্রুপ, ছোট ছোট নেটওয়ার্ক, ছোট ছোট কমিউনিটি, সায়েন্টিফিক কমিউনিটি, একটা ইউনিভার্সিটির দুটো সেক্টর বা একটা দেশের দুটো আলাদা সায়েন্টিফিক কমিউনিটি, যেমন আমাদের ডিএসটি আছে, সিএসআইআর আছে, এদের নিজের মধ্যে চলছে। এখন এটা চলতে চলতে হঠাৎ করে অ্যারাউন্ড 1975 এরকম কিছু কথাবার্তা আসতে শুরু হয়। কিরকম হয়, চায়নার উপর আমাদের খুব রাগ, আমাদের 1-1.5 বছর ধরে বাড়িতে বসিয়ে রেখেছে। তারা চায়না হঠাৎ করে এরকম একটা দাবি তুলে বসে যে এই আন্ডারস্ট্যান্ডিং অফ আর্থকোয়েক হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট ন্যাশনাল, আমি এটাকে কোট করছি, যে আমরা বলেছি যে 10 quakes are said to have been accurately predicted in past 10 years। যখন এই সমস্ত কথাবার্তা চলছে 1960, 1969, 74, হঠাৎ করে চায়না একটা দাবি করে বসে তারা এরকম 10খানা আর্থকোয়েক খুব অ্যাকিউরেটলি প্রেডিক্ট করেছে। এবং ন্যাচারালি যেহেতু সেই সময় এটা একটা ইমার্জিং সাবজেক্ট, লোকেরা এটাকে বিশ্বাস করতে শুরু করলো। যারা এই টপিক নিয়ে কাজ করতে শুরু করছে তারা এই সাবজেক্টটাকে বিশ্বাস করতে শুরু করেছে, তারা এই সাবজেক্টটাকে নিয়ে কথা বলতে শুরু করেছে। আচ্ছা তাহলে বাবু দেখো তো আমাদের মেথডটা কাজ করে কিনা, দেখি তো তোমরা কিভাবে করেছো। একটা এর সাথে সাথে যে মুহূর্তে যেহেতু এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু, ইটস লিঙ্কস টু হিউম্যানিটি, এর একটা সোসাইটাল রেসপন্স এলো, একটা ইঞ্জিনিয়ারিং রেসপন্স এলো যে ঠিক আছে তাহলে বাড়ি ঘরদোর কিভাবে বানাবো, যদি ভূমিকম্পে থেকে বাঁচতে চাই তাহলে মানুষ কিভাবে থাকবো, কোন জায়গায় বাড়ি করব, কোন জায়গায় সোসাইটি তৈরি করব, কিভাবে একটা সবকিছুকে একটা আন্ডার কন্ট্রোলে নিয়ে আসবো। তখনও কিন্তু আমি 1975 সালে তখনও কিন্তু প্রেডিকশন সাইসমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এরকম কোনো সিগনিফিকেন্ট স্টেটমেন্ট আসেনি, যা এসছে টুকরো টাকরা ইনফরমেশন, কিন্তু কোথাও আমরা পেয়ে গেছি, আমরা করেছি, এরকম কোনো স্টেটমেন্ট আসেনি। কিন্তু এই স্টেটমেন্টটা একটু ওই ঘৃতাহুতি দিয়েছিল। এই স্টেটমেন্টটা যেটা কিনা লোকেরা আগে একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল, যে এই স্টেটমেন্টগুলোর সময় একটু ডিমোটিভেটেড, সেই মোটিভেশনটা তারা রিগেন করতে শুরু করে। তারা বলে না ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করবো না কেন, যদি ওরা পেয়ে থাকে আমরা কেন পাবো না। যেরকম ভাবে সমস্ত সায়েন্স ইভলভ করে, সমস্ত সায়েন্স যেভাবে ইভলভ করে এসছে, যে একটা দেশ তৈরি করেছে সেই দেশ থেকে অন্য দেশটা ইমপ্রুভ করার চেষ্টা করেছে, তাই ভারতবর্ষ এখন চাঁদে পাঠাচ্ছে। বহুদিন আগে চন্দ্রযান মিশন আরো 10-15টা দেশ করেছে, তাদের মধ্যে অর্ধেক ফেলিয়ার হয়েছে, ভারতবর্ষের ক্ষেত্রে সেরকম একটা ফেলিয়ার আমরা বলতে পারি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এতগুলো কেসে বলা হয়েছিল যে সাকসেসফুল প্রেডিকশন হয়েছে 1973-তে, 1974, 75, 76 এবং
এমন এমন ক্ষেত্রে বলা হয়েছে যে একবারই হয়েছে কিন্তু আর হয়নি। একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল জাপানে 1978-এ, কিন্তু সেটা মানে করে বলা হয়েছিল যেটা একটা ক্লেমড প্রেডিকশন। মেক্সিকোতে রং লোকেশন, যেটা আমরা খানিকক্ষণ আগে বলছিলাম যে মডিউলের কথা। তো এই যাবতীয় যা এতদিন পর্যন্ত যেগুলো যা রেকর্ডেড আছে, এখানে কিছু কিছু প্রেডিকশনের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোথাও কোনো রিপিটেশন হয়নি। সব একটা ইভেন্ট, ওই পাখি একবারই উড়ে গেছে বা পাখি একবারই উড়ে বসেছে বা কুকুর একবারই দৌড়ে চলে গেছে বা একবারই দৌড় থেকে ফিরে এসেছে। বারে বারে দলবদ্ধ হয়ে কুকুর কিন্তু যায়। এখন এই পরিস্থিতিতে যখন একটা টালমাটাল অবস্থা তৈরি, যে সময় সায়েন্স একটা মানে একটা যেটাকে আমরা বলি একটা মুখরোচক জায়গায় পৌঁছে যাচ্ছে, একটা হোক্স তৈরি হচ্ছে, যে সময় সায়েন্সকে বিশ্বাস করবার জন্য যুক্তি পাওয়া যাচ্ছে না, সেই সময় একটা গভর্নমেন্ট বা একটা সোসাইটি বা একটা সায়েন্টিফিক কমিউনিটি যা কাজ করে সেবারও তাই করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সাইসমোলজি অ্যান্ড ফিজিক্স অফ আর্থস ইন্টেরিয়ার, IASPI, এরা একটা ন্যাশনাল পলিসি তৈরি করে, যেরকম সমস্ত দেশে আন্টার্কটিকার একটা আন্টার্কটিক ট্রিটিতে একটা ন্যাশনাল পলিসি আছে, স্পেস রিসার্চ একটা ন্যাশনাল পলিসি রয়েছে, যে আমরা ডেব্রি তুমি যখন তখন যা খুশি স্পেসে যেখানে সেখানে ছাড়তে পারবে না। বেলুন এক্সপেরিমেন্ট তোমাকে DGCA থেকে, তোমাকে অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট থেকে তোমাকে পারমিশন নিয়ে করতে হবে, মামার বাড়ি না, যখন যা খুশি করবে। তো তারা বললো বাপু এই যে চলছে, সাব কমিশন তৈরি হলো, এই যে চলছে এই জিনিসটাকে কিন্তু তোমরা এভাবে করো না, এতে সায়েন্সের ক্ষতি হচ্ছে। অবশ্যই এটাতে সাইসমোলজিস্টরা আপত্তি জানিয়েছিলেন, যেহেতু তখন সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায়নি। আমি বারবার কিন্তু বলছি তখন পাওয়া যায়নি, আমি কিন্তু একবারও বলছি না যে পাওয়া যায় না। তারা কি বলেছে যে তোমরা যা দেখছো বাবা অবজার্ভ, একটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া তৈরি করো, যে তোমরা যেটা দেখছো সেটাকে কিছু একটা দিয়ে ভ্যালিডেট করো, অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্ট, অন্য কোনো একটা ডেটা, অন্য কোনো একটা থিওরি, এটাকে ভ্যালিডেট করো, যা আমাদের কাছে এখনো পর্যন্ত আছে সেটাকে ভ্যালিডেট করো। এখন আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, তোমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছো সেই ইনস্ট্রুমেন্টের ডেটার একটা রিলায়েবিলিটি তৈরি করো। যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কেউ হয়তো একটা কিরকম বলবো, একটা কাকতারুয়ার মতো একটা যন্ত্র বানালো, যে ভূমিকম্প এলেই কাকতারুয়ার হাত দুটো নড়বে, যন্ত্র যে কেউ যা কিছু বানাতে পারে, মানে ওসব চলবে না। ঠিক ইনস্ট্রাকশন, যে যদি কাজ করতে হয় তাহলে বাপু আন্ডার আ নর্মাল ডেফিনিট সায়েন্টিফিক ক্রাইটেরিয়ার বা ক্রাইটেরিয়া বা পলিসির আন্ডারে আসে। আর ডিটেকশন, তুমি যেগুলোকে অ্যানোমালি বলছো, তুমি যে ওই যে বলছো যে হিট এনার্জি, বা তুমি যে বলছো যে ওটার নাম কি বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এই অ্যানোমালির ডেফিনেশন গুলো তোমাকে খুব প্রিসাইজ হতে হবে। মানে তুমি বললে হবে না, আমি হয়তো কাউকে বললাম এখানে আর্থকোয়েক হলো, ইলেকট্রোম্যাগনেটিক চেঞ্জ হয়ে গেল, কি মানে ইলেকট্রোম্যাগনেটিক চেঞ্জ হাজার হাজার হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হতে পারে, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হতে পারে, অ্যাম্পলিটিউড চেঞ্জ হতে পারে, পোলারাইজেশন চেঞ্জ হতে পারে, হাজার হাজার জিনিস চেঞ্জ হতে পারে। থার্মাল চেঞ্জ মানে কি? আমি থার্মাল চেঞ্জে তুমি কি স্পেসিফিক করেছো? তুমি কি বলেছো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, না হিউমিডিটি চেঞ্জ হচ্ছে, না ল্যাটেন্ট হিট চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে? তাহলে একটা ন্যাশনাল পলিসির আন্ডারে আসো। এখন মানুষের তাড়া, একদল মানুষ সবসময় খুব তাড়া থাকে, একদল মানুষের যা পেয়েছি এক্ষুনি দিতে হবে। তো যেটা সমস্যা হলো যে তারা সেই সময় 1992 যখন এটা একটা গ্লোবাল পলিসি তৈরি হয়ে গেছে, ঠিক সেই সময় প্রথম ভারতোসস বলে একজন সায়েন্টিস্ট, তারা এদেরকে ভ্যান গ্রুপ বলা হতো, তারা একটা আর্টিকেল পাবলিশ করলেন বেসড অন দেয়ার কনভেনশনাল ইলেকট্রোম্যাগনেটিক কনসেপ্ট, যেটা কিনা সাইসমোলজিক্যাল কনসেপ্টের থেকে আলাদা সেটা, এবং যেটা কিনা হচ্ছে নট আ পার্ট অফ ন্যাশনাল পলিসি। তারা দুম করে এইরকম 27/2/87 থেকে 15/6/95 পর্যন্ত এতগুলো আর্থকোয়েকের একটা সাকসেস রেট বা ফেলিয়ার রেট দিয়ে একটা রিপোর্ট প্রেজেন্ট করে, যেটা কিনা আমি এখানে লিখেছি ক্রাইম হ্যাজ বিন কমিটেড। এটা না করলে, সেই সময় যদি একটু ধৈর্য ধরতো, তাহলে আজকে আমাদের মতো সায়েন্টিস্টদের অনেক সুবিধা, বা আমাদের মতো যারা কাজ করে।
এর ফলস্বরূপ কি হলো, যেটা আমি বলছিলাম, সায়েন্টিস্ট ফ্রম দ্য ফিল্ড অফ অ্যাটমসফিয়ারিক, এবং এরা সব থেকে মজার ঘটনা, এরা কিন্তু কেউ সাইসমোলজিস্ট নয়, এরা বেশিরভাগ কমিউনিকেশনের লোক, এরা অ্যাটমসফিয়ারিক সায়েন্সের লোক। যে গ্রুপটা ছিল তারা 4টে জিনিসের ওপর বেস করে তাদের লাক অ্যাপ্লাই করলো, যেটা কিনা খুব একটা অর্গানাইজ ছিল না, একটু ল্যাক অফ পেশেন্স ছিল, কুইক পাবলিসিটি এলো, এবং রং ইমপ্রেশন এলো। রং ইমপ্রেশন কেন এলো? তার কারণ এই পদ্ধতি দেখে, যখনই ভ্যানের একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, এটা দেখে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট ঝাঁপিয়ে পড়লো এবং তারা বলতে লাগলো এই তো ভূমিকম্প প্রেডিক্ট করলাম, এই দেখুন আমার কি বলে গ্রাফের লাল গ্রাফটা একটু কেঁপেছে, মানে পরশুদিন একটা ভূমিকম্প হবে, আমার এই যন্ত্রটা একটু নড়েছে, মানে পরশুদিন ভূমিকম্প হবে। ফলস্বরূপ যেহেতু একটা পাবলিশ পেপার আছে, আমরা জানি পাবলিশ পেপারকে সাইট করে অনেক কিছু করা যায়, এবং এটা তখন চলতে শুরু করেছে, ইতালিতে প্রচুর চলেছে। এবং সব থেকে মজার ঘটনা হচ্ছে ইটালি, ইউরোপিয়ান বেশ কিছু সায়েন্টিস্টের জেল খাটতে হয়েছিল এটার জন্য, ভুলভাল প্রেডিকশনের জন্য। এখন এই যে রং ইমপ্রেশন তৈরি হলো, এই যে একটা ওভারঅল সাইসমোলজিস্ট এবং ওভারঅল অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট বা একটা নিউ গ্রুপ অফ সায়েন্টিস্টের মধ্যে যে একটা কনফ্লিক্ট তৈরি হলো, তার ফলস্বরূপ কি হলো সেটা আসি। কিন্তু আমি সবার আগে যেটা বলি যে এই যে এই ট্রায়াঙ্গেল লাকে তারা কি করছিলেন, তারা প্রথমে ওই সেই পুরোনো কাসুন্দি অ্যানিম্যাল বিহেভিয়ার, যেরকম চায়না আর্থকুয়েক 2008-এ রাস্তার উপর প্রচুর ব্যাঙ চলে এসছে, কিন্তু ব্যাঙ আর আসেনি। চায়না আর্থকুয়েকে একবারই নাকি ব্যাঙ এসেছিল, মহাজাগতিক ব্যাঙ, পাখি উড়ে চলে যাচ্ছে, আর পাখি ফিরে আসেনি বা ফিরে এসেছে। আর্থকুয়েক ক্লাউড নিয়ে তখন কথাবার্তা শুরু হলো যে এই ধরনের ক্লাউড আকাশে দেখা গেলে আর্থকুয়েক হচ্ছে, কিন্তু ফিজিক্স কি দিয়ে প্রমাণ করব, হাতে নেই। আর্থকুয়েক লাইট, বললাম না লুমিনাস ইভেন্ট, সোনোলুমিনেসেন্স বলে একটা কথা হয়েছে, যে আর্থকুয়েক হওয়ার আগে দেখা গেছে যে আকাশে এই ধরনের বিচিত্র আলো, এটা জাপানে এবং উপরটা খুব সম্ভবত আর্জেন্টিনার, এখানে আর্থকুয়েকের আগে এরকম মানে বল অফ ফায়ার দেখা গেছে। দিস ইভেন্টস আর ট্রু, এটা কেউ মিথ্যা কথা বলছে না, এটা অন্য কোনো সোর্স থেকে হয়নি, ওখানে বোমা ফাটেনি, এর পরে সেখানে আর্থকুয়েক হয়েছে, কিন্তু ডেসক্রাইব করতে পারছে না, ফিজিক্স দিয়ে বলতে পারছে না, এবং কি বারে বারে হচ্ছে না, হয়তো 25টা ইভেন্টের মধ্যে 2টোতে হয়েছে, তাহলে সেখানে কোয়েশ্চেন মার্ক আসছে। ওয়াটার লেভেল চেঞ্জ হচ্ছে বোরহোলে, ইউএসজিএস এর ওয়েবসাইটে পাওয়া গেছে যে বোরহোলে ওয়াটার লেভেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে। আনইউজুয়াল লাইটনিং হচ্ছে, লাইটনিং অ্যাক্টিভিটি বেড়ে গেছে প্রচুর, হঠাৎ করে প্রচুর বেশি বেশি লাইটনিং হচ্ছে। আরো একটা ইম্পর্টেন্ট কি, রিভার্স লাইটনিং হচ্ছে। আমরা এই লাইটনিং গুলো মোটামুটি দেখেছি, এইরকম লাইটনিং সচরাচর দেখতে পাইনি। আমরা যদি একটু ভিডিও করে দেখাই তাহলে দেখবো এই রিভার্স লাইটনিং ব্যাপারটা কি। রিভার্স লাইটনিং অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনাগুলি ঘটছে, তলা থেকে উপরের দিকে একটা লাইটনিং হচ্ছে, একটু স্লো মোশনে বারবার দেখা হয় যাতে জিনিসটা বোঝা যায়, মানে এটা যাতে মানে কোনো একদম ক্যামেরার কারসাজি বা না সেরকম দেখা যাচ্ছে। তো এই জিনিস তো আগে লোকে দেখেনি, লোকে তো এই ধরনের ফিজিক্যাল ফেনোমেনা, ট্রু ফিজিক্যাল ফেনোমেনা আগে দেখেনি, লোকে এগুলোর সাথে আর্থকুয়েক রিলেট করছে কিন্তু বলতে পারছে না কেন হচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি থিওরি ডেভেলপ করছি, যতক্ষণ না পর্যন্ত আমি কংক্রিটাইজ থিওরি তৈরি করছি, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় জিনিস দিয়ে যদি আমি এরকম একটা প্যানিক তৈরি করি যে বাপু আর্থকুয়েক হবে অথচ হলো না, আর্থকুয়েক হবে না অথচ আর্থকুয়েক হলো, তাহলে সেটা ডেফিনেটলি সায়েন্টিফিক কমিউনিটি কেন আমাদের নর্মাল মানব জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। সে প্রভাব পড়লো দুদল র্যাডন এমিশন, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, র্যাডন এমিশন এখনো কাজ হচ্ছে। দেখা যাচ্ছে যে আর্থকুয়েকের এপিসেন্টার থেকে হিউজ অ্যামাউন্ট অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট র্যাডন বেরোচ্ছে, র্যাডন আলফা ডিকে করছে, আলফা ডিটেক্ট করছে, বেড়ে যাচ্ছে। আমি যেখানে দেখতে পাচ্ছি, আমি যদি এখানে বেকারেল পার লিটার যদি আমি এখানে ক্যালকুলেট করি তাহলে দেখবো যে সেটা হঠাৎ করে নর্মাল যেটা 100 থেকে বেড়ে 250 হয়ে গেছে। তো এই যে এত জিনিসপত্র স্টাডি করে যেটা সাধারণ জনমানুষের একটা এফেক্ট আসছে, একটা আশা তৈরি হচ্ছে, মানুষ নিরাশ হচ্ছে, সায়েন্টিস্টদের মুখ পুড়ছে, একদল আনন্দিত হচ্ছে না বাবু আমাদের মেথড সত্যি, একদল কাচুমাচু মুখ করে বাড়ি চলে যাচ্ছে হেরে গিয়ে। তো এই টোটাল জিনিসটা একটা জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু সেখান থেকে একটা জিনিস উঠে আসছে যে
যে যেহেতু যে বিজ্ঞানীরা এই কাজগুলো করেছিলেন তারা কেউ মিথ্যে কথা কি বলেন, তারা কেউ এগুলোকে মানে এগুলো যে সত্যি হয় না তারা বলেননি। তারা জিনিসটাকে প্রমাণ করতে পারেননি আর্থকোয়েকের সাথে। তারা বলতে পারেননি যে এই ঘটনাটা হলেই আর্থকোয়েক হবে। এটা যেরকম ট্রু যে একজন সাইসমোলজিস্ট যদি একটা যন্ত্র বসিয়ে একটা জায়গার জিওলজিক্যাল স্ট্রাকচার দিনের পর দিন স্টাডি করে সেখানে একটা পিরিয়ডিসিটি পেয়ে তিনি যেটাকে হয়তো প্রমাণ করতে পারছেন উইথ সার্টেন আনসার্টেনটি, এনারা কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা এনারা বলেছেন যে আর্থকোয়েক ইজ নট অ্যান আইসোলেটেড ফিনোমেনা হুইচ ইজ অনলি অ্যাটাচড উইথ আর্থ but has a strong connection with lower atmosphere, ionosphere এবং ম্যাগনেটোস্ফিয়ার। তারা বলছে যে বাপু আর্থকোয়েক কিন্তু আর্থের সম্পত্তি শুধু নয়, আর্থকোয়েক হলে বা আর্থকোয়েক হবার আগে, মোস্ট ইম্পর্টেন্টলি আর্থকোয়েক হবার আগে এমন কিছু ফিজিক্যাল, কেমিক্যাল, জিওফিজিক্যাল, জিওকেমিক্যাল চেঞ্জ হচ্ছে যেগুলো কিনা অ্যাটমসফিয়ারে চেঞ্জ করছে, আয়নোস্ফিয়ারে চেঞ্জ করছে, ম্যাগনেটোস্ফিয়ারে চেঞ্জ করছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা কি, এই চেঞ্জগুলো কিন্তু আর্থকোয়েকের আগে আগে হচ্ছে। কত আগে? কোনোটা 2 দিন, কোনোটা 6 ঘন্টা, কোনোটা 1 মাস। এই এতদিন পর্যন্ত আর্থকোয়েক ছিল আর্থের সম্পত্তি নিয়ে টানাটানি হলে যা ঘটে ঠিক তাই ঘটেছিল, এই জিনিসটা ঘটেছিল। এবং এই জিনিসটা ঘটে, আমি 10-12 বছর ধরে আমার রিসার্চ পিরিয়ড, 15 বছর 16 বছর রিসার্চ পিরিয়ড হলো, এই জিনিস ঘটে চলেছে, বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। এনারা বলছে না তোমরা ভুল, ওরা বলছে না আমরা ভুল, সেটা প্রমাণ করো, আপনারা ঠিক করে দেখান। একদল বলছে যে তোমরা যেটা করছো সেটা প্রমাণ করছো না কেন, আরেক দল বলছে আপনারা যেটা এতদিন ধরে করে আসছেন সেটা প্রমাণ করে দেখান আমাদের, আমরা বিশ্বাস করবো। তো এই ধরনের একটা চলছে এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে পলিটিক্যাল রং লেগেছে। এটা আস্তে আস্তে এই রাইভালারি বিজ্ঞানের ক্ষতি করেছে। আমি একদম শেষে বলবো যে এই সাবজেক্টের সলিউশন কি, আমি যদি আমাদের গ্রুপে কোনো সাইসমোলজিস্ট বা আর্থকোয়েক স্পেশালিস্ট থাকেন তাকেও আমি অনুরোধ করব, অ্যাটমসফিয়ারিক ফিজিসিস্ট এবং সাইসমোলজিস্টদের এই যে কন্ট্রোভার্সি, এটা টিল নাও চলে আসছে, টিল নাও বহু ক্ষেত্রে চলে আসছে। অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট বা এই ধরনের সায়েন্টিস্টদের ভয়ঙ্কর ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়, তাদের পেপার পাবলিশ করতে গেলে, তাদের প্রজেক্ট আনতে গেলে অনেক সম্মুখীন হতে হয়। একটাই উদ্দেশ্য, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দিস, যে প্রশ্নের উত্তর এখনো আমাদের কাছে নেই। এখন এই যখন চলছে তখন এই চ্যালেঞ্জার্স যারা ছিল তাদের মধ্যে আমি যদি কয়েকজনের নাম বলি, যে 4 জন মোটামুটি সাবজেক্টটাকে একটু অন্য দিকে, আরো অনেকের নাম রয়েছে এখানে, সবার দেওয়া নেই। একজন জাপানিজ প্রফেসর মাসাশি হায়াকাওয়া, একজন রাশিয়ান প্রফেসর সার্গেই পুলিনেটস, একজন ফরাসি প্রফেসর মিশেল প্যারো, এবং আরেকজন তিনি জন্মসূত্রে রাশিয়ান কিন্তু এখন তিনি প্রফেসর দিমিতর। লাকিলি এই 4 জনের মধ্যে 3 জনের সাথে আমার কাজকর্ম করার সুবিধা হয়েছে। আমি এই যে ইউইসি যার কথা বলেছিলাম, আইসেম, হায়াকাওয়া ইনস্টিটিউট অফ সিসমো ইলেকট্রোম্যাগনেটিক্স, উনি এটা ডিরেক্টর। আমি 2019-20 সালে ওনার সাথে প্রায় 6 মাসের ওপর সময় কাটিয়েছিলাম এই সাবজেক্ট নিয়ে। এখন 74 বছর বয়স, এখনো কাজ করে যাচ্ছে। এখন তারা কি বলেছিলেন, আমার আরো মিনিট 15 সময় লাগবে। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে বাপু এই যে ভূমিকম্প হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ভূমিকম্পের আগে কিছু কিছু ফিজিক্যাল ফেনোমেনা ঘটছে যেটা কিনা অ্যাটমসফিয়ার এবং আয়নোস্ফিয়ারকে কাপল করছে। এবং এই পুরো জিনিসটাকে নাম দিয়েছিলেন লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ার আয়নোস্ফিয়ার কাপলিং বা লাই কাপলিং বলা হয় এটা, সোজা কথা। প্রফেসর পুলিনেটস 1994-এ প্রথমে এর একটা থট প্রসেস নিয়ে আসেন। পরবর্তীকালে প্রফেসর হায়াকাওয়া, প্রফেসর পিয়ারসেন্তি, প্রফেসর লিউ ফ্রম তাইওয়ান ন্যাশনাল সেন্টার ইন তাইওয়ান, তারা এইগুলোকে আরো অনেক মডিফাই করেছে, নতুন নতুন মডেল তারা প্রেসক্রাইব করেছে। এখন তারা কতগুলো বেসিক কনসেপ্ট দিয়েছেন। প্রথম কথা বলেছেন যে এই যে আর্থকোয়েক, তার আগে হিউজ অ্যামাউন্ট অফ রেডিওঅ্যাক্টিভ ইমানশন হতে পারে, রেডন। প্রেশার, টেম্পারেচার আর্থকোয়েকের আগে হিউজ চেঞ্জ হয়, কনভেকশন কারেন্ট জেনারেট করে, তার জন্য অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ তৈরি হয়। এটা কিন্তু আমাদের সেই অ্যাস্ট্রোনমিক্যাল গ্র্যাভিটেশনাল ওয়েভ না, গ্র্যাভিটি ওয়েভ একটা প্রেশার জেনারেটেড ওয়েভ, যার মোটামুটি পিরিয়ড থাকে অ্যারাউন্ড 20 মিনিট থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। আমরা
যদি বিকেলবেলা আকাশ দেখি, যে সময় সূর্য অস্ত যায় সেই সময় এরকম ওয়েভ স্টাইলের ক্লাউড দেখতে পাওয়া যায়, যেটা কিনা গ্র্যাভিটি ওয়েভের জন্য হয়। ফ্রিকশনাল ফোর্স, যেটা হিট এনার্জি সারফেসে জেনারেট করছে। আলট্রা লো ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ড বিলো 3 কিলোহার্জ, বিলো 0.3 কিলোহার্জ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, যেটা কিনা আর্থের ম্যাগনেটিক ফিল্ড বরাবর ডাক্টিং করতে করতে ম্যাগনেটোস্ফিয়ারে পৌঁছে যাচ্ছে এবং গিয়ে আমাদের যে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে সেই রেডিয়েশন বেল্টে এফেক্ট করছে, যেটা কিনা আবার স্যাটেলাইটটা মেজার করছে। আর কি, যে এই যে রেডন বেরোচ্ছে, এই যে প্রেসার জেনারেটেড, যে তার জন্য যে চেঞ্জ হচ্ছে কনভেকশন কারেন্টের জন্য কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রসেসগুলো মাচ বিফোর দ্য অ্যাকচুয়াল আর্থকোয়েক হতে পারে। তো আমি যে ওই আমার এতে বলেছিলাম যে নিউ থট, দ্য এলএআইসি ইজ দ্য নিউ থট। এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আজকে যদি আমি এই লাইক আপনি একজন রিসার্চার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আর্থকোয়েক প্রেডিকশন করা সম্ভব, আমি বলবো এখনো পর্যন্ত না, ভবিষ্যতে সম্ভব হয়তো। এখন এটার জন্য একটা মাল্টি প্যারামেট্রিক স্টাডি করা দরকার। কেন দরকার? যে এই যে আমরা যে অ্যানোমালির গুলো বলছি, মানে এই যে ধরা যাক র্যাডন বলি বা হিট বলি বা গ্র্যাভিটি ওয়েভ বলি, এগুলো কিন্তু সবসময় প্রিসিসমিক নাও হতে পারে। মানে কি, যে কোনোটার ক্ষেত্রে হয়তো থার্মাল মানে টেম্পারেচার চেঞ্জ করলো অথচ কন্ডাক্টিভিটি চেঞ্জ করলো না, আবার কোনোটার ক্ষেত্রে উল্টোটাও হতে পারে। সবকটা অ্যানোমালি এলএআইসির মধ্যে আইডেন্টিক্যাল নয়, সবকটা একই রকম দেখতে নয়, সবকটার মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক এক নয়। আমরা যদি থার্মাল কনসেপ্ট, সেটা ইনফ্রারেড থার্মাল যেটা বেরোচ্ছে, ঠিক আছে, যেটা নর্মাল অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ, সেটা নর্মাল ইলাস্টিক ওয়েভ। আরেকটা জিনিস কি, একটা ডিরেকশনাল ডিপেন্ডেন্সি আছে। একটা ভূমিকম্প হলে এই যে আমি বলছি যে কন্ডাক্টিভিটি তার ওপরে, সে তো শুধু একটা ভূমিকম্প তো শুধু তার এপিসেন্টার জুড়ে হয় না, তার একটা প্রিপারেশন জোন আছে যেটাকে আমরা ফেনেল জোন বলে থাকি। সেই ফেনেল জোনে বিভিন্ন জায়গায় হতে পারে। তাহলে উত্তর দিকে যদি একটা গ্র্যাভিটি ওয়েভ চেঞ্জ হয়, তাহলে কি উত্তর দিকে টেম্পারেচার চেঞ্জটা বেশি হবে? জানা নেই। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্যারামিটারটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। আমি যে এতগুলো প্যারামিটারের কথা বলছি, কোনটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, এই সবকটা জানা দরকার। আর্থকোয়েক প্রিকারসরি রিসার্চে এই সব কটা জানা দরকার, এবং এটা জানার জন্য আগামী 50 থেকে 100 বছরের রিসার্চের প্রয়োজন। এই সাবজেক্টটা খুব নতুন, মাত্র 30-40 বছর এটার বয়স, এটা সম্পর্কে খুব কম লোক কাজ করছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে হয় মাল্টি প্যারামেট্রিক স্টাডি। আমরা এখন রিসেন্টলি সেন্সার্স বলে একটা জার্নাল আছে, তাতে আমরা এরকম একটা মাল্টি প্যারামেট্রিক পেপার আমরা পাবলিশ করেছি, যেটা গ্রিসে একটা আর্থকোয়েক হয়েছিল গত বছর, সেটার উপর। এখন আমরা দেখি যে আমরা এই যে যেটাকে আমরা দাবি করছি না, আমরা যেটা বলছি যে এই যে এলএআইসি, এই এলএআইসি সংক্রান্ত যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কি ফ্রুটফুল এফোর্টস দেখা গেছে, আদৌ কি দেখা গেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, প্রচুর দেখা গেছে। প্রচুর এক্সাম্পল আছে যেখানে এই মানে নন সাইসমোলজিস্ট চিন্তা ভাবনা থেকে কিন্তু প্রিসিসমিক ফেনোমেনা দেখা গেছে। এই যে যেটা আমরা বলছিলাম, আমরা যদি 3টে আলাদা আলাদা চ্যানেল তৈরি করে নিই লাইক আপলিং এর, একটাকে আমরা বলছি থার্মাল চ্যানেল, একটাকে বলছি অ্যাকুস্টিক চ্যানেল, একটাকে বলছি ইলেকট্রোম্যাগনেটিক চ্যানেল। বোঝাই যাচ্ছে থার্মাল চ্যানেল থেকে আমরা কি বলতে চাই, যে এইটা হচ্ছে আমাদের একটা মেকানিজম। আমরা যেভাবে কাজ করি, আমরা কিছু কিছু জিনিস দেখি, যেরকম থার্মাল অ্যানোমালির মধ্যে আমরা কিরকম দেখি, যে আমরা আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন, আমরা জানি যে সেই ছোটবেলার গ্রিন হাউস এফেক্ট করেছিলাম, এটা একটা খুব কমন জায়গা জিনিস, যে আর্থকোয়েক হওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় একটু একটু করে বৃষ্টিপাত হয়। সেটা হচ্ছে ক্লাউড ফর্মেশনের জন্য লং ওয়েভ থার্মাল রেডিয়েশন জেনারেট করে। ক্লাউড কভারেজ চেঞ্জ হয়, ল্যাটেন্ট হিট ফ্লাক্স চেঞ্জ হয়, ওয়াটার ভেপার চেঞ্জ হয়। এখন এগুলো কি আমরা বলছি? উত্তর হচ্ছে না, এগুলো বলার জন্য এই স্যাটেলাইটস গুলো রয়েছে, মোডি, স্টেরা, এনওএ গ্রুপ অফ স্যাটেলাইটস, এরা এগুলো বলছে। অ্যাকুস্টিক কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায় ওজোনোস্ফিয়ারে, অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ চেঞ্জ হয়, এগুলো কে বলছে? লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল বলছে, ক্রিস্টা, ERA5, সাবের, এর নামি দামি স্যাটেলাইটস গুলো বলছে। ইলেকট্রোম্যাগনেটিক চ্যানেলে আমরা কি বলছি? রেডিও ওয়েভ অসিলেশন, লো ফ্রিকোয়েন্সি অসিলেশন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। আমরা দেখছি যে আলট্রা লো ফ্রিকোয়েন্সিতে ইরেগুলারিটি আসছে, টোটাল ইলেকট্রন কন্টেন্টে ইরেগুলারিটি আসছে, রেডিয়েশন বেল্ট হাই এনার্জি পার্টিকেল বাস্ট হচ্ছে।
তাহলে এই সব কিছু আমরা যে পাচ্ছি এগুলো কি সব মিথ্যা আমরা যদি বলি? এখন আমাদের লিমিটেশন কোথায়? আমাদের লিমিটেশন হচ্ছে এই বিভিন্ন ধরনের যে প্যারামিটার, এগুলোকে আমরা একটা সূত্র এখনো পর্যন্ত বাঁধতে পারিনি, একটা কমন থিওরি আমরা তৈরি করতে পারিনি যেগুলো দিয়ে এটাকে আমরা বলতে পারি যে ওই যে ফ্রিকশনের জন্য হিট এনার্জি তৈরি হলো, সেই হিট এনার্জি কিভাবে চেঞ্জ হতে 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 ম্যাগনেটোস্ফিয়ারে পৌঁছে যেতে পারে। আমরা কি করতে পেরেছি? আমরা একটা 30 তলা বাড়ি, একটা 40 তলা বাড়ির 0 থেকে 5 তলা অব্দি বুঝতে পেরেছি, কিন্তু 6-7 তলাটা বুঝতে পারছি না। 8 তলা থেকে 12 তলা বুঝতে পেরেছি, 13-14 তলা বুঝতে পারছি না। এরকম করে করে বিভিন্ন তলার ফ্লোর গুলোকে আমরা বুঝতে পারছি, কিন্তু মাঝখানে মাঝখানে আমাদের কিছু কিছু গ্যাপ থেকে যাচ্ছে, কিছু কিছু মিসিং লিঙ্ক থেকে যাচ্ছে। যে লিঙ্ক গুলো নিয়ে এখন আমরা সব থেকে বেশি আগ্রহী, সব থেকে বেশি কাজ করতে চাইছি। কিন্তু আমাদের এই বাদ সাহায্যে কি? আমাদের বাদ সাহায্যে হচ্ছে এই যে একটা কন্ট্রোভার্সি আছে, এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ রয়েছে, এই যে একটা না এটা মিথ্যা, না এটা হয় না, না এটা হতে পারে না, এটা একটা এই কনফ্লিক্ট চলছে। যেরকম থার্মাল চ্যানেল, এই যে দুটো স্যাটেলাইটের আমি ছবি দেখিয়েছি, এটা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার ম্যাপ। প্রত্যেক দিন এই টেম্পারেচার ম্যাপ চেঞ্জ করা যায়। আমরা যদি আর্থকোয়েক যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে যদি টেম্পারেচার স্টাডি করে দেখি, তাহলে আমরা বলতে পারবো না চেঞ্জ তো হচ্ছে টেম্পারেচার থেকে। অ্যাকুস্টিক চ্যানেল, অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ, এখানে এই যে এনহ্যান্সমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ দেখা গেছে আর্থকোয়েকের আগে আগে লাল টকটকে হয়ে গেছে। কিভাবে পাচ্ছি? অনেকে প্রশ্ন করে এটা থেকে কি কোনো মেটেরোলজিক্যাল এফেক্ট? না, মেটেরোলজিক্যাল বাদ দিয়েছি, মেটেরোলজির জন্য যা সেটা বাদ দিয়ে করছি, তাও তো পাচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক চ্যানেল, জিপিএস, আমরা জানি যে জিপিএস এখন একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, প্রত্যেকের হাতে হাতে এখন জিপিএস আছে। এই জিপিএস যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো আমাদের আর্থের আয়নোস্ফিয়ারে ছাড়ে, সেগুলো যখন রিফ্লেক্ট ব্যাক করে আসে তখন সেই আয়নোস্ফিয়ারে চেঞ্জ হয়। জিপিএস সিগন্যাল থেকে আয়নোস্ফিয়ারের টোটাল ইলেকট্রন কন্টেন্ট ইন্টিগ্রেশন করে বার করা যায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ করে আর্থকোয়েকের আগে আগে হিউজ চেঞ্জিং টোটাল ইলেকট্রন কন্টেন্ট হচ্ছে। বহুবার দেখা গেছে, এটা অন্ততপক্ষে ওই পাখি উড়ে যাওয়ার মতো না, অন্ততপক্ষে যদি 100টা আর্থকোয়েক হয় 90 বার আর্থকোয়েকের ক্ষেত্রে দেখা গেছে, হয়তো 10 বার দেখা যায়নি। আলট্রা লো ফ্রিকোয়েন্সি ওয়েভ, এই ম্যাগনেটোমিটার গুলো মাটির মধ্যে পোঁতা থাকে, সেখান থেকে আলট্রা লো ফ্রিকোয়েন্সি ডিপ্রেশন দেখা যায়, হিউজ অ্যামাউন্ট অফ ডিপ্রেশন সিগন্যালের মধ্যে পাওয়া যায় বিফোর আর্থকোয়েক। আর কি পাওয়া যায়? এফ লেয়ার, আমরা যদি আয়নোস্ফেরিক এফ লেয়ার বলি, মেসোস্ফেরিক যে অঞ্চলটা প্রায় 250 থেকে 600 কিলোমিটার, 800 কিলোমিটার, সেখানে এফ লেয়ারে দেখা যায় যে ফ্রিকোয়েন্সি মডুলেশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এখানেই নয়, এই সাবজেক্ট স্টাডি করবার জন্য ডেডিকেটেড স্যাটেলাইট ছিল। একটা স্যাটেলাইট ছিল ডিমিটার, আমি যার নাম বললাম মিশেল প্যারো। প্রফেসর প্যারো ছিলেন এই স্যাটেলাইটের একজন মানে ওয়ান অফ দ্য প্রজেক্ট ইনভেস্টিগেটর। তো সেটা এখন ডিমিটার 2011 পরে নষ্ট হয়ে যায়। এখন যেটা লেটেস্ট স্যাটেলাইট সেটা হচ্ছে সিএসিএস, চাইনিজ সিসমো ইলেকট্রোম্যাগনেটিক স্যাটেলাইট, সেটা কাজ করছে। সেটার এফেক্ট হচ্ছে এইগুলো। আর কি আছে? লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি আমরা জানি যে রেডিও ওয়েভ এক জায়গা থেকে ছাড়লে অন্য জায়গায় রিসিভ করা যায়, এগুলো আমাদের ইউজ করা অ্যান্টেনা। সেখান থেকে লো ফ্রিকোয়েন্সি থেকে কি পাবো? লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যাম্প্লিটিউড চেঞ্জ করে করেছে। এখন এত তো বড় বড় কথা বললাম যে চেঞ্জ করে ইয়ে করে, আমরা কি পেয়েছি? অনেকবার পেয়েছি, বহুবার পেয়েছি। 4 জন পিএইচডি স্টুডেন্ট এটার উপর কাজ করেছে। বর্তমানে আমার আন্ডারে 3 জন স্টুডেন্ট এটার উপর কাজ করছে। এখন যতক্ষণ না পর্যন্ত প্রমাণ দেখানো যায় ততক্ষণ পর্যন্ত তো সেটা ইয়ে হয় না। তো আমাদের এফোর্ট কি? আমরা জাস্ট একটা এক্সাম্পল দেব, দিয়ে আমরা এটাকে কনক্লুড করব যে 2015 সালে যে নেপাল আর্থকোয়েকটা হয়েছিল, সেই সময় 26 এপ্রিল আর্থকোয়েকটা আমরা মিস করে যাই। আমাদের দুটো যন্ত্র সেই সময় খারাপ ছিল, তার আগে আগেই একটা খুব মানে ইয়ে হয়েছিল, একটা কালবৈশাখীর জন্য আমাদের হিউজ ওই বজ্রপাতে একটা দুটো কম্পিউটার খারাপ হয়ে গেছিল বলে আমাদের 26 এপ্রিল আর্থকোয়েকটা আমরা মিস করে যাই। কিন্তু লাকিলি 12 মেটা পাই, এবং 12 মের পর একটা স্ট্রং আফটার শক হয়েছিল 16 মে, সেটাও পাই। কি পেয়েছিলাম? এই যে অনগোয়িং আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন। আর্থকোয়েকের আগে আগে হিউজ অ্যামাউন্ট অফ আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন 26 এপ্রিল আর্থকোয়েক আগে আগে 25-26 এই সময় বেড়ে যায়। গোটা ভারতবর্ষের উপর একটা পূর্ব থেকে পশ্চিম দিকে একটা লং ওয়েভ রেডিয়েশনের ট্রেন্ড দেখা যায়। সারফেস ল্যাটেন্ট হিট ফ্লাক্স, সিমিলার আর্থকোয়েকের জন্য একটা কোয়াইট সারফেস ল্যাটেন্ট হিট ফ্লাক্স। হঠাৎ করে 24-25 তারিখের আগে
হিউজ অ্যামাউন্ট অফ ইন্টেন্সিফিকেশন ঘটে ওভার দ্য এপিসেন্টার। অনেকে প্রশ্ন করতেই পারেন যে এই জায়গায় সারফেস ল্যাটেন্ট হিট ফ্লাক্স রয়েছে। হ্যাঁ, সেগুলো কনভেকশন কারেন্টের জন্য তৈরি হয়েছিল, যেটা কিনা আমরা পরে স্যাটেলাইট ডেটা থেকে ভেরিফাই করি যে এই জিনিসটা কিন্তু আর্থকোয়েকের জন্য নয়, বরঞ্চ এটা আর্থকোয়েকের জন্য। অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ, হিউজ অ্যামাউন্ট অফ অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ 8 তারিখে পাওয়া গিয়েছিল উইথ পিরিওডিসিটি অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটার। আমরা ওয়েভলেট ফুরিয়ার করে দেখেছি যে হঠাৎ করে অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ আমাদের 60 থেকে 70 কিলোমিটার ইয়েতে পাওয়া গেছে, হাইটে। সিমিলারলি ক্ষেত্রে নেপাল আর্থকোয়েকের আগে এই যে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ, হিউজ অ্যামাউন্ট অফ বেড়ে যায় অ্যারাউন্ড 10 থেকে 15 দিন আগে আগে। এগুলো সব আমরা রিপোর্ট করেছি, পাবলিশ করেছি। ওজোন কনসেন্ট্রেশন আর্থকোয়েকের দিন, যেদিনকে আর্থকোয়েক হয়েছিল, সেগুলোর উপর হিউজ অ্যামাউন্ট অফ ওজোন কনসেন্ট্রেশন বেড়ে যায়। এখন এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা সারা বছর এরকম কখনো ওজোন পাই না, সারা বছর এরকম অ্যাটমসফিয়ারিক গ্র্যাভিটি ওয়েভ পাই না, সারা বছর এরকম থার্মাল এক্সাইটেশন পাই না, শুধু আর্থকোয়েকের সময় পাই। তাহলে প্রশ্ন হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, আমি এটা নিয়ে ডিটেলে বলছি না, এটা একটু সময় লাগে। এই রেডিও ফ্রিকোয়েন্সি ডেটাতে এই যে অংশ দুটো সানরাইজ সানসেট টার্মিনেটর বলা হয়, এই টার্মিনেটর গুলো নর্মাল পজিশন থেকে অনেকটা বাঁ দিকে বা ডান দিকে সরে যায়। এই যে প্রফেসর হায়াকাওয়ার কথা বললাম, উনি এটা ডিসকভার করেছিলেন 1996-এ। তারপরে আমাদের উপর এটা নিয়ে অনেক কাজ হয়েছিল। আমরা সিমিলারলি দেখতে পেয়েছিলাম একটা জাপানিজ ট্রান্সমিটারকে স্টাডি করে। এখন এত কিছু বললাম, এত কিছু প্রমাণ দেখালাম, বাট স্টিল কোয়েশ্চেনেবল। কেন স্টিল কোয়েশ্চেনেবল? তার কারণ হচ্ছে যে এই যে অ্যানোমালিস গুলো আমরা পাচ্ছি, এগুলো নন লিনিয়ার, এগুলো ইনহোমোজেনিয়াস, সবগুলো সমান না, অ্যানাইসোট্রপিক, প্রত্যেক দিকে সেম হচ্ছে না, মাল্টিপ্যারামেট্রিক ইন নেচার, বাট দে আর রিয়েল, দে আর নট ফিকটিশিয়াস। এগুলো কোনো ইনস্ট্রুমেন্টাল এরার নয়, এগুলো কোনো মানে কোনো অন্য কিছুর জন্য হচ্ছে না, এগুলো ট্রু। এখন আমি যেটা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন, ইন্ডিপেন্ডেন্ট মেথোডোলজি, এগুলো দিয়ে কিছু হবে না। মানে কেউ যদি সারা বছর বসে বসে থার্মাল এক্সাইটেশন মেপে যায়, তা দিয়ে কিন্তু কিছু কনক্লুশনে যাবে না। তার কারণ কি, থার্মাল এক্সাইটেশন সবসময় নাও হতে পারে। থার্মাল এক্সাইটেশন একটা আর্থকোয়েক আমরা দেখেছি যে ল্যান্ড আর্থকোয়েকের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ওশান আর্থকোয়েকের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে প্রত্যেকটা প্যারামিটার সাইমালটেনিয়াস স্টাডি করতে হবে। এই দুটো হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন। কিন্তু সব থেকে যেটা কোয়েশ্চেনেবল, কেন এখনো এই কোয়েশ্চেনটা রয়ে গেছে, কেন আমাদের ড্রব্যাকটা কোথায়, যে আমরা ট্রু ফিজিক্যাল মেকানিজম এখনো প্রপারলি তৈরি করতে পারিনি। ওই যেটা বললাম যে 0 থেকে 5 তলা, গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর, বা 6th ফ্লোর থেকে 8th ফ্লোর আমরা বুঝতে পেরেছি, কিন্তু মাঝের ফ্লোর বাকি রয়ে গেছে। তো যখনই আমি এই ধরনের টক দিই, আমি যেটা বলতে চাই যে এটাকে, এই যে আমি এতগুলো যে রেজাল্ট দেখালাম, এটা থেকে ভেবে নেওয়ার কারণ নেই যে আমি দাবি করছি যে আমি আর্থকোয়েক প্রেডিক্ট করতে পারবো বা কেউ প্রেডিক্ট করতে পারবে। আর্থকোয়েক প্রেডিকশন বা আর্থকোয়েক প্রিকাশনারি স্টাডি তখনই পসিবল হবে যখন এই কনফ্লিক্টটা কিছুটা হলেও রিডিউসড হবে, যখন বুঝতে হবে যা সাইসমোলজিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসকে আমরা পাথেয় করে আমাদের কাজকর্ম করেছি। আজ যদি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই আর্থকোয়েকের ডেটা সাপ্লাই না করতো, তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের কাজ করার জায়গা নেই। আর যদি আইএমডি বলতো আমরা আর্থকোয়েকের ডেটা দেবো না, কি করে বুঝবো কোনটা 7 নম্বর, কোনটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক, কোনটা 4 ম্যাগনিটিউডের আর্থকোয়েক? তাহলে যেটা আমরা কি বলেছিলাম যে সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন এটা সবসময় দরকার পড়ে। বহু দেশে হচ্ছে। আমি গ্রিসের কথা বলি যে গ্রিসে দুদল সায়েন্টিস্ট এটা নিয়ে খুব ভালো কাজ করছে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার নিজের প্রজেক্ট স্যাংশন করেছেন এই টপিকের ওপরে। নিশ্চয়ই আছে, অবশ্যই বিরোধিতা আছে, কিন্তু এই কন্ট্রোভার্সির মধ্যেও এখনো অনেকে বিশ্বাস করেন যে না, এই সাবজেক্টটার হয়তো একটা ভবিষ্যৎ আছে। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। এই সাবজেক্টের বয়স খুব অল্প। এই সাবজেক্ট শুরু হয়েছে 20-30 বছর ধরে। মাত্র অন্ততপক্ষে একটা সূর্যের স্পেকট্রাম স্টাডি করতে 3-4টে সোলার সাইকেল লাগে, মানে 44 বছর 55 বছর সময় লেগে যায়। সেখানে মাত্র 15 বছর, 20 বছর, 30 বছরের স্টাডিতে এগুলো বলাটা খুব অনুচিত হবে।
আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, যারা এই টপিক নিয়ে কাজ করবে তারা কোনো কিছুই পেয়ে গিয়ে আর্থকোয়েক প্রেডিক্ট করে দিচ্ছি, এই ভুল ধারণাটা, এই মানে একটা ফলস নিউজ বা এই ফলস এটাকে বন্ধ করা দরকার। যেটা করা দরকার, যে যেটা পাওয়া গেছে সেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা দরকার, সেটার এক্সিস্টিং থিওরির সাথে স্টাডি করা দরকার, করে থিওরিটাকে আরো বেশি এনরিচ করা দরকার, রাদার দেন এই ধরনের কমেন্ট করে, এই ধরনের অ্যাপ্রোচ করে সাবজেক্টটাকে আরো ক্ষতিকর। তো সলিউশন কি? আমাদের যে সলিউশন আমরা যেটা নিয়ে কাজ করতে চাইছি সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক অফ ইনস্ট্রুমেন্ট। এতগুলো প্যারামিটারের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য একটা নেটওয়ার্ক দরকার, একটা থিওরিটিক্যাল মডেল দরকার। তো আমরা দুটোর ক্ষেত্রেই কিছুটা এগিয়েছি। আমরা এক্সিস্টিং যেটা বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা যেরকম অ্যাপ্রোচ করেছিলাম, এটা তো কোভিডের জন্য প্রজেক্ট পাওয়া এখন খুব মুশকিলের কাণ্ড হয়ে গেছে। যা যা সিচুয়েশন ইমপ্রুভ করলে হয়তো পাওয়া যাবে। আমরা অন্যান্য দেশের এক্সিস্টিং নেটওয়ার্ক নিয়ে একটা মডেলের চেষ্টা করছি। আর এই পাশাপাশি আমরা একটা থিওরিটিক্যাল মডেল শুরু করেছি, যেখানে আয়োনাইজেশন অফ এয়ার, ল্যাটেন্ট হিট রিলিজ, ক্লাস্টার হাইড্রেশন, কন্ডাক্টিভিটি ড্রপ, কনভেক্টিং আপলিফট, এই ধরনের কিছু জিনিসপত্র স্টাডি করা হচ্ছে। তো এখন দুটো টকটকে লাল হয়ে বসে আছে, কারণ এইগুলো আমরা এখনো কিছু করতে পারিনি। মানে সত্যি কথা বলতে কিছু করতে পারিনি, মানে আমরা এখনো ঠিক প্রপার একটা ডিরেকশন পাইনি। কিছু কিছু জিনিস, ইলেকট্রোম্যাগনেটিক ডেটা যেহেতু আমাদের প্রচুর বহুদিনের রয়েছে, আমরা ইলেকট্রোম্যাগনেটিকের আলাদা আলাদা করে করেছি। এই যে বললাম না যে এই তলার লালটা হচ্ছে 1 থেকে 4তম, ফার্স্ট থেকে 4th ফ্লোর, বা তলারটা হচ্ছে 0th ফ্লোর, আবার এই সেকেন্ডটা হচ্ছে 2 থেকে 3 নম্বর ফ্লোর, আবার 5 নম্বর ফ্লোর, 6 নম্বর ফ্লোর আটকে গেছে। তো কিছু কিছু জায়গায় আমরা পার্শিয়ালি উঠতে পেরেছি, হয়তো অর্ধেকটা উঠতে পেরেছি, অর্ধেকটা লিফটে, অর্ধেকটা সিঁড়িতে, এরকম ভাবে। তো এইটা যদি করা যায়, আজ থেকে যদি, এটা সময় লাগবে, এটা আগামী অন্ততপক্ষে আমি বলবো মিনিমাম 5-7 বছর, 10 বছর সময় লাগবে, তাহলে হয়তো একটা কনসেপচুয়াল থটস আসবে যে এই থিওরি থেকে আমরা আর্থকুয়েক প্রেডিকশনের একটা চিন্তা ভাবনা করতে পারি, যেটাকে কিনা হয়তো এই মানে কন্ট্রোভার্সিটা একটা ইতি টানলেও টানতে পারে সাময়িক বা পার্শিয়াল। তো এটার বলে আমি আমার টক শেষ করছি। আমি দুঃখিত, আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, এবং আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রেজেন্টেশন শেষ করছি। এবার ধন্যবাদ প্রফেসর শাসমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো। বোঝা যাচ্ছে যে এটা ডেভেলপ হতে বিজ্ঞানের এই দিকটা আরো বেশ কিছু বছর সময় লাগবে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কেননা প্রেডিকশন আর্থিক যদি করতে পারি তাহলে হয়তো আমরা বহু ক্ষয়ক্ষতির হাত থেকে সারা পৃথিবীকে, এটার আসলে ওই আমি বললাম না, একটা হিউম্যানিটি এফেক্ট, মানে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যাচ্ছে, একটা মানবতার খাতিরে থেকে যাচ্ছে। একদম ঠিক। তবুও তো মানে অনেকগুলো দিক আপনি যেটা আলোচনা করলেন খুবই ইন্টারেস্টিং, যে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট বিজ্ঞান এগোচ্ছে। হয়তো আগামী দিনে আমরা সেই সমস্ত অবজারভেশনসকে একটা জায়গায় কনভার্ট করিয়ে হয়তো প্রেডিকশন করতে সফল হব। এটাই আমাদের মানে আমাদের যেটা একটাই দরকার, যে আসলে ব্যাপার কি বলুন তো, যখন একটা ওই আমি এটা ঠিক কম্প্যারিজন করতে চাইছি না। আমরা জানি যে যখন যেটা বললাম না, ওই জিওসেন্ট্রিক আর্থের কথা বলেছি তখন, মানে জিওসেন্ট্রিক সোলার সিস্টেম, সেই সময় কিন্তু মানে আমরা যদি মানে গ্যালিলিও, কোপার্নিকাস, আইজাক নিউটনের কথা বাদ যদি, এই সারির লিস্ট কিন্তু অনেক লম্বা। আমরা যদি মানে এই সময়কার বিজ্ঞানের ইতিহাস পড়ি, তাহলে দেখবো এরকম প্রচুর বিজ্ঞানী আছেন যাদের শুধুমাত্র ওই দেখানো পথে হেঁটে যাওয়ার জন্য তাদের চাকরি খোয়াতে হয়েছে, তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে, তাদেরকে একঘরে করা হয়েছে। তো আমার মনে হয় যে এই কনফ্লিক্ট বা এই কন্ট্রোভার্সিটাকে যদি একটু ওপেনলি নেওয়া হয়, যদি সাবজেক্টটাকে একটু মানে তারাও, মানে আমরা যারা এতদিন এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, তারাও যদি তাদের মতো নতুন করে চিন্তা ভাবনা করেন, হয়তো এই সাবজেক্টের একটা ভবিষ্যৎ রয়েছে। অবশ্যই, যেহেতু আপনি বারে বারে বলেছেন যে একটা সোসাইটাল ইম্প্যাক্ট রয়েছে, এবং সেটা থাকলেই সবার ভেতরে একটা তাড়া থাকে যে কত তাড়াতাড়ি বেনিফিট করা যায়। এটা ঠিকও বটে একদিকে, আবার বিজ্ঞানের তরফ থেকে যদি দিক থেকে দেখা যায় তাহলে তার কিছু নেগেটিভ সাইডও রয়েছে। তো এ সমস্ত চলতেই থাকবে। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। অনেকে হ্যান্ড রেজ করছেন। শম্পা পাত্র, আপনার যদি প্রশ্ন থাকে। হ্যাঁ, আমার প্রশ্ন না কিছু, মানে আমি তো অনেক এনরিচড হলাম অনেক কিছু,
স্যারের থেকে আরো যদি কখনো মানে সুযোগ পাই নিশ্চয়ই শুনবো। তো আমি যেহেতু স্কুল টিচার, স্টুডেন্টদেরকে আমরা সাধারণত এতদিন পর্যন্ত বলেই এসেছি যে আর্থকোয়েক সম্পর্কে কোনোভাবেই প্রেডিকশন করা যায় না বা ফোরকাস্টিং করা যায় না। কিন্তু স্যারের কথা শুনে খুবই ভালো লাগলো যে আমাদের একটু অন্তত আশার আলো আছে, যে আমরা কিন্তু ভবিষ্যতে এর একটা দিক পেলেও পেতে পারি। তো যেটা বলার মানে আমাদের সিলেবাস গুলোর মধ্যে যদি কোথাও একটা এতটুকু হিন্টস দেওয়া হয় যে হ্যাঁ আমরা পারতে পারি, তাহলে মনে হয় মানে আমাদের যারা ছাত্রছাত্রী ভবিষ্যতে হয়তো তারা এই দিকটা বেছে নেবে বা ইন্টারেস্টেড হবে। স্যার যেটা বলছেন যে হ্যাঁ আমরাও দেখি পারি কিনা, এটা আমার মনে হয়েছে আর কি। আমি একটা জিনিস কিন্তু আমার প্রেজেন্টেশনে বারে বারে বলে এসেছি যে এটা কিন্তু এরকমও সম্ভব যে যারা বলছেন যে হয়তো আর্থকোয়েক প্রেডিকশন করা সম্ভব না, আমি যদি আমাদের দলটাকে বাদ দিয়ে যে এক্সিস্টিং জিওলজিস্ট, সাইসমোলজিস্ট, ভূমিকম্প বিশারদ যারা আছেন, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই যে তারা প্রেডিকশনটা আমাদের আগে করতে পারবেন, মানে পারবেন না। তারা হয়তো আমরা মানে এই রেজাল্ট পাওয়ার অনেক আগেই হয়তো তারা করে দিতে পারেন, এই পসিবিলিটিস কিন্তু রয়েছে। মানে আমি বলতে চাইছি যে এই এই আলোচনার প্রধান এবং একমাত্র অর্থ হচ্ছে যে কন্ট্রোভার্সি রয়েছে সাবজেক্ট নিয়ে, সেটা কিন্তু একটা ডেড এন্ড কন্ট্রোভার্সি। মানে এটাকে যদি এভাবে সরানো যায় যে যারা এতদিন কাজ করেছেন, আমি এটা বিশ্বাস করি না যে একটা সায়েন্স যদি 200 বছরে না হয় তাহলে 250 বছরে হবে না, এটা কোনোদিন বিশ্বাসযোগ্য না। তো আনএন্ডিং, মানে এই এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে পসিবল ফ্যাক্টরস গুলো, সে হিট রেডিয়েশন বলুন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলুন, এই যে চেঞ্জেস গুলো হচ্ছে বা এটা মেজার করে যে আমরা আর্থকোয়েক প্রেডিকশনের দিকে এগোতে পারছি, এইটা কি পাবলিক ডোমেইনে কোনোভাবে অ্যাভেলেবেল, যাতে কিনা মানুষজন যদি তারা জানে যে আচ্ছা অমুক জায়গায় গেলে পাবলিক ডোমেইনে আমরা দেখতে পাবো যে কি ধরনের চেঞ্জেস হচ্ছে কন্টিনিউয়াস, এখানে এগুলো তো কন্টিনিউয়াস মনিটরিং, স্যাটেলাইট গুলোতে কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে। তারা কিন্তু ভালো প্রশ্ন করেছেন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে ব্যাপারটা এরকমই যে আমরা যেরকম একটা টেলিস্কোপ নিয়ে আকাশ দেখতে পারি, এগুলো কিভাবে দেখতে পাবো, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটা সকলের শুনবেন আমি আশা করব। যে আমি যে এনওএ ওয়েবসাইটটার কথা বললাম, ঠিক আছে, এনওএ ওয়েবসাইটটার মধ্যে আপনারা সকলেই জানেন যে এখন সমস্ত স্যাটেলাইট, যারা অনবোর্ড স্যাটেলাইট আছে, তারা সমস্ত ইনফরমেশন কিন্তু ফ্রি অফ কস্ট একটা ছবির মাধ্যমে, একটা কুইক লুক গ্রাফের মাধ্যমে ওয়েবসাইটে দিয়ে রাখেন। এবার কোনো একজন কেউ যদি ইন্টারেস্ট নিয়ে দেখেন যে ঠিক আছে আমি একটা আর্থকোয়েক ভালনারেবল রিজিয়ন নিলাম, ধরা যাক আমি উত্তর ভারত নিলাম, আমি আসাম নিলাম, আমি সিকিম নিলাম, আমি উত্তর পূর্ব ভারত বা আমি কাশ্মীর নিলাম, সেই জায়গার উপরিভাগের জায়গাটা, সেখানে এই পার্টিকুলার ইনফরমেশন গুলো ডে টু ডে কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেরকম লোকেরা মোবাইলে ইন্টারনেট সার্চ করে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করে, কেউ যদি একবার গিয়ে দেখে সে কিন্তু উপকৃত হবে। এছাড়াও যেটা আমি আর একটা জিনিস বলবো, যে ইউএসজিএস এর যে ওয়েবসাইট রয়েছে, আমি সকলকে একটা জিনিস বারে বারে বলবো, শুধুমাত্র আমাদের প্যারামিটার নিয়ে কিন্তু আপনারা বসে থাকবেন না। ভারত পৃথিবীর বহু বিজ্ঞানী যারা প্রপার সাইসমোলজি, অনেক উন্নত মানের রিসার্চ ডেটা, ছবি ইউএসজিএস এর ওয়েবসাইটে থাকছে, বা যে কোনো দেশের মেট্রোলজিক্যাল সেন্টারে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা সেগুলো যদি রেগুলার বেসিসে ট্যালি করেন, রেগুলার বেসিসে দেখেন, আপনাদের অন্ততপক্ষে একটা আইডিয়া হতে পারে যে না, বা আপনারা যদি রেগুলার নাও দেখেন, অন্ততপক্ষে এটা অন্তত দেখুন যে একটা বড় আর্থকোয়েক হলো, দেখি তো সেই আর্থকোয়েকের 10 দিন 15 দিন আগে কিরকম হয়েছিল, পোস্টমর্টম করুন। পোস্টমর্টম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং দ্য প্রেডিকশনস। সেই জায়গাগুলো আমাদের পাবলিক ডোমেইনে अवेलेबल রয়েছে, এমওইএস থেকে আমরা জানতে পারি। এমওইএস থেকে রয়েছে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের ডোমেইনে রয়েছে, আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, সেগুলো জানা যায়। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনারা যারাই পার্টিসিপেন্টস রয়েছেন, যদি কেউ ইন্টারেস্টেড হন যে আর্থকোয়েক প্রেডিকশনস নিয়ে কি ধরনের কাজকর্ম করা হচ্ছে বা কন্টিনিউয়াসলি কি ধরনের ডেটা আমরা পাচ্ছি, যাতে করে বা এবং সেখানে হয়তো রেজাল্ট অ্যানালিসিসও থেকে থাকবে। আমি একদমই থাকে, এমবিএস দেখিনি, রেজাল্ট অ্যানালিসিস না, রিসেন্টলি পাবলিশ কিছু পাবলিকেশন, ভালো পাবলিকেশন কিন্তু সেখানে দেওয়া থাকে, তার কিছু স্ন্যাপশট টাইপের। একদম ওকে। সো ঠিক আছে, তো ধন্যবাদ। আর বাকি আপনারা সেশনটা
ওপেন রয়েছে, আপনারা যদি প্রশ্ন থাকে কিছু কেউ জানতে চাইলে একটু প্রশ্নটা করবেন প্লিজ। চ্যাট বক্সে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। অনেকেই আমি হাত তুলছেন আমার কাছে আসছে। মেনশন ওয়েবসাইট নেম। আমার ওয়েবসাইট মানে আপনি কোন ওয়েবসাইটের কথা বলছেন এটা বোঝা যাচ্ছে না। উনি অলরেডি একটা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের যে MOES এর ওয়েবসাইটের কথা বলেছেন, সেটাতে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, আমি নিজেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুব্রত ঘোষ। আমি একজন জিওলজিস্ট, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পড়াই। ডক্টর শাসমল, আপনার লেকচারটা খুব ভালো লাগলো, খুব সুন্দর, অনেক ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, অনেক ডায়াগ্রাম। এর থেকে আমি যা নির্যাসটুকু বুঝতে পেরেছি সেটা আমি বলার চেষ্টা করি, সেটা ঠিক কিনা আপনি একটু বলে দেবেন। যে আর্থকুয়েকের ফলে বিভিন্ন যে ওই মেটিওরোলজিক্যাল বা ওই আয়োনোস্ফেরিক ইত্যাদি ইত্যাদি যে চেঞ্জগুলো ঘটে, সেই সম্বন্ধে আমাদের গত অন্তত 3 দশক 4 দশকের মধ্যে আমাদের অনেকটা ভালো জানা হয়েছে। ঠিক আছে, তার মানে যেটা আগে আমরা ধরতাম ইট ইজ ওই যে পৃথিবীর মধ্যেকার ব্যাপার, এখন অন্তত আমরা অনেকটা বুঝতে পারছি এটা শুধু ইট ইজ নট কনফাইন্ড, হোয়াট এভার চেঞ্জেস টেক প্লেস ডিউ টু আর্থকুয়েক, দ্যাট ইজ নট অনলি কনফাইন্ড উইদিন দি আর্থ, দেয়ার আর র্যামিফিকেশনস আউটসাইড দি আর্থ অলসো, এইটুকু আমরা বুঝতে পারি। আচ্ছা, আর দ্বিতীয় কথা যেটা আপনি যে আলোচনা করলেন খুব সুন্দর, যে প্রেডিকশন করতে গেলে কি কি লাগবে, কোন কোন ফ্যাক্টরগুলোতে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটা ওই যে একটা মোটামুটি কয়েক ঘন্টা থেকে শুরু করে মাসখানেকের মধ্যে একটা সময় ফ্যাক্টরটা, তারপর স্পেস, সেটা হয়তো একটা রাজ্য, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন একটা রাজ্য বা ওই রকম এরিয়ার মধ্যে হবে, সেই রকম ধরনের স্পেসিফিকেশন থাকতে হবে। তাই এই যে জিনিসগুলো, এইগুলো আমার মনে হচ্ছে আস্তে আস্তে ফোকাসটা ওই দিকে গেলে রিসার্চের ভালো হয়। আমরা কি কি প্রভাবগুলো সবই ভালো করে দেখতে পাচ্ছি, কিন্তু তারপর কতদিনে আর্থকুয়েকটা হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে, এই জিনিসগুলোতে ফোকাসটা যদি ক্রমশ আসে, তাহলে আমাদের এই প্রেডিকশনের দিকটা অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, আর থার্ড পয়েন্ট যেটা, যেখানে যেসব জায়গাগুলো এগিয়ে থাকা দেশ এবং আর্থকুয়েক প্রোন, বিশেষ করে জাপান একটা দেশ হিসেবে, বা ওয়েস্টার্ন পার্ট অফ USA, ক্যালিফোর্নিয়া বা ওইসব যেখানে সান আন্দ্রিয়াস ফল্ট বা এই জাতীয় জায়গাগুলো আছে, সেই সব জায়গাতে আমাদের দেশে বা অন্যান্য দেশে যতটা এগোতে পেরেছে, তার থেকে আর্থকুয়েক প্রেডিকশনটা অনেকটা বেশি এগোতে পেরেছে, যে লেভেলেই থাকুক না কেন, আমাদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে গেছে, এটা বলে আমার মনে হয়। আমি একটা জিনিস আপনাকে বলবো যে আপনার প্রথম দুটো স্টেটমেন্ট আমি একদমই মানছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে আর্থকুয়েক প্রেডিকশন যে কথাটা বলছেন না, যে তারা হয়তো এগিয়ে গেছে, ব্যাপারটা ঠিক ওই রকম নয়। মানে আমি যেরকম, আমি যদি আজকে আমি যেহেতু জাপানে অনেকদিন কাজ করেছি, জাপান সরকারের স্বীকৃতি প্রজেক্টে আমি কাজ করেছি, আমি একটা জিনিস বলি যে এই যে জিনিসগুলো আমরা বলছি, মানে আপনি যেহেতু জিওলজিস্ট, আপনি খুব ভালোভাবে জানেন যে আমাদের পৃথিবীর, যদি আমরা শুধু জিওলজিক্যাল ফেনোমেনাটা ধরি, তাহলে সেখানে কিন্তু বিজ্ঞানের মোটামুটি একটা ট্রেন্ড থাকে যে ইভলিউশন অফ দ্য আর্থ কি করে হয়েছে। মানে আমরা যে এই স্যাম্পল কালেক্ট করছি, জিওলজিক্যাল স্যাম্পল, তার থেকে কিন্তু আমরা যখন ডেটিং করি, আমরা কিন্তু একটা জিনিস বারে বারে তুলে আনি, যে এই জিনিসটা আমরা আজকে যে রক স্যাম্পলটা আমরা দেখছি, সেটা 2000 বছর আগে বা 2 লক্ষ বছর আগে কেমন ছিল। এটা ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ জিওলজিস্ট, যারা কিনা এই ইভলিউশনটা নিয়ে কাজ করে। এখন মুশকিল হচ্ছে কি, আমাদের এই যে
মানে বাধাটা কোথায় বা আমাদের এই প্রেডিকশন কনসেপ্টে গোলমালটা কোথায় হয়। কারণ আপনি দেখবেন যে আমি বারে বারে বলছি যে জিওলজিক্যাল ফেনোমেনা বা সাইসমোলজিক্যাল ফেনোমেনা কিন্তু খুব স্লো, ভয়ানক স্লো তারা। আমি যদি একটা প্লেট মুভমেন্ট মানে চেক করতে যাই তাহলে আমাকে 1 বছরে হয়তো ফিউ মিলিমিটার বা 1 সেন্টিমিটার একটা হয়তো তার চেঞ্জ লক্ষ্য করা যাবে। সুতরাং এটা কিন্তু খুব কঠিন, মানে এরকম নয় যে সাইসমোলজিস্টরা প্রেডিকশন করতে পারেন না বা পারেননি, তার কারণ বিষয়টাই খুব কঠিন, এরকম ভাবে দোষারোপের জায়গা নেই। অথচ আরেকটা যে মেথড, সেই মেথডে প্যারামিটার আমি দেখাচ্ছি যেগুলো কিন্তু সবই আর্থকুয়েকের আগে আগে হচ্ছে, সেগুলোর ডিউরেশন কিন্তু খুব কম। এই যে আল্ট্রা লো ফ্রিকোয়েন্সি 6 ঘন্টা আগে ম্যাক্সিমাম পিক পায়, বা থার্মাল অ্যানোমালি 15 দিন আগে ম্যাক্সিমাম পিক পায়। তার ফলে এই বিজ্ঞানের অগ্রগতিটা যে শুধুমাত্র ল্যাক অফ ইনস্ট্রুমেন্ট, ল্যাক অফ ফান্ডিং, ল্যাক অফ গুড পিপল, ল্যাক অফ গুড রিসার্চারের জন্য অন্যরকম হয়েছে তা না, দুটো একদমই তা নয়, অবশ্যই খুবই জটিল, খুবই জটিল। মানে আমি এখান থেকে শিয়ালদা যাব, একজন হয়তো ট্রেনে করে যাচ্ছেন, একজন হয়তো হেঁটে যাচ্ছেন। এবার যে হেঁটে যাচ্ছেন তার কাছে শিয়ালদাটা অনেক দূর, আর যে ট্রেনে করে যাচ্ছেন তার কাছে কাছে। মানে আমি হয়তো খুব সহজ একটা উদাহরণ দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল মেকানিজম কিন্তু এই আইডিওলজির উপর বেস করে রয়েছে। একটাই কারণ হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম ডিউ টু ইটস এনরমাস স্লো স্পিড। অবশ্যই, কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের বিজ্ঞানের যে সায়েন্স এন্ড টেকনোলজি যেভাবে অগ্রগতি হচ্ছে, আর এটা তো পসিবল নয় যে আমার ফিজিক্যাল ফিনোমেননের উপরে বেস করে আগে যেটা ছিল, আজকের দিনে আমার কাছে যেহেতু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক রয়েছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এই সমস্ত থিওরিজ গুলোকে কাজে লাগিয়ে আমরা হয়তো প্রেডিক্টিভ মডেলিং এর দিকে যেতে পারি। যে যে অবজারভেশনস গুলো আমরা দেখেছি যে বিগত হয়তো 100 বছর ধরে বিভিন্ন আর্থকুয়েকের জন্য কিছু রেকর্ডেড ডেটা সার্টেনলি আছে, এবং সেগুলোকে কাজে লাগিয়ে তার এক্সট্রাপোলেশন করলে কি হতে পারে এই প্রেডিকশনের দিকে নিশ্চয়ই মানুষ এগোচ্ছে। এবং আমরা আশা রাখবো যে হয়তো আগামী দিনে এই টেকনোলজি কাজে লাগিয়ে আমরা বহু মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম। নিশ্চয়ই। আমি একটা জিনিস, আমি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে অত্যন্ত ধন্যবাদ দেব, তার কারণ হচ্ছে আমি আজ থেকে 3-4 বছর আগেও, মানে আমি যদি 2014, 15, 16 সেই সময় বলি, সেই সময় কিন্তু ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্টের ব্যাপারে, মানে এটা তো আর ডিএসটি না, মানে ধরুন সেই সময় যারা রিসার্চ অ্যাডভাইজারি কমিটিতে আছেন তারা হয়তো এই সাবজেক্টটা নিয়ে সেরকম মনে করেননি যে এটার একটা কোনো গ্রোথ আছে। কিন্তু বিগত 2-3 বছরে আমার সাথে কথাবার্তা বলে আমি মানে আমাদের কথাবার্তা থ্রু বা আমাদের কাজকর্মের প্রসার বা অগ্রগতি বা যাই বলুন না কেন, আমার একটা জিনিস মনে হয়েছে যে ভারত সরকার কিন্তু এই সাবজেক্টের, বা আমি যদি স্পেশালি ডিএসটি বলি বা সার্ভ বলি, তারা কিন্তু এই টপিকটাকে অতটাও মানে সেই ফেলনা হিসেবে নিচ্ছেন না। সুতরাং এটা খুব আশা ব্যঞ্জক একটা ব্যাপার যে হয়তো ভবিষ্যতে অনেক বেশি ফান্ডিং বা অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে, যেটা কিনা এই সাবজেক্টটার, মানে সত্যি কথা বলতে কি আমাদের একটা জায়গাতেই আটকে রয়েছে যে আমরা থিওরি ডেভেলপ করতে পারছি না। এবং থিওরি যদি ডেভেলপ করতে পারি তাহলে এই সাবজেক্ট কিন্তু সত্যি একটা মানে রিমার্কেবল জায়গায় পৌঁছে যাবে বলে আমার গুরুত্বপূর্ণ ফ্রম সোসাইটাল পয়েন্ট অফ ভিউ আমরা যদি দেখি, এটাতে গুরুত্ব তো দিতেই হবে। এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীর লোকই কিন্তু গুরুত্ব দিচ্ছে, এমন নয় যে দিচ্ছে না। এবং আগামী দিনে মোস্ট প্রবাবলি হয়তো এই প্রবাবিলিস্টিক মডেলিং করেই জিনিসে অনেক কনভার্জেন্সে আমরা পৌঁছাতে পারবো। একদম একদম। তো আমি আজকে আপনাকে আমাদের সাথে পাওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। আপনারা শুনলেন এতটা, আমি জানি না সকলে মানে পুরোটা, মানে আমার অনেক কিছু রেজাল্ট ইত্যাদি ছিল। যদি কারোর যদি অসুবিধা হয় বা কিছু হয়, আমার ইমেল অ্যাড্রেস আমি শুভদীপ কাছে রয়েছে, আপনারা আমাকে মেল করে জানতে চাইতে পারেন, আমি আমার যথাসাধ্য উত্তর আপনাদের দেব। বাহ, থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস আমি শুধু বলি, যেহেতু টকটা রেকর্ড হয়েছে, আমি সকলকেই এটা বলি যে আমি যে রিভিউটা কথা ওখানে বলেছি, আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, এটা এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল, কোনো একটা সময় রিভিউটা একবার পড়ে দেখতে পারেন। এটা খুব মানে আমার খুব ভালো লেগেছে এই রিভিউটা পড়ে। নিশ্চয়ই ডক্টর শাসমল, আমরা হয়তো এই যে এটা আমাদের একটা সিরিজ চলছে, মানে বহু মানুষ এতে
মানে অ্যাওয়ারনেস হচ্ছে এই দিয়ে, যে এটাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক অন্যান্য বিষয়ের মতন। এই টকটাও রেকর্ডেড হয়েছে, এটাও হয়তো আমাদের ওপেন ডোমেইনে মানে পাবলিক ডোমেইনে যাবে, এবং বহু লোক সেখান থেকে শুনে আপনাকে হয়তো রেফার করে প্রশ্ন করতে পারবে, এবং আমাদের ধারণা অবশ্যই নিশ্চয়ই আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে, যে মানুষকে মানুষ প্রশ্ন করলে জানতে পারবেন, চেষ্টা করব উত্তর দিতে। অবশ্যই। আমি ভূপতিদাকে দেখতে পেলাম একবার। ভূপতিদা আছেন নাকি? প্রশ্ন আছে কিছু? থ্যাংক ইউ। আমি বুঝে যাচ্ছি। ওকে, তো যেহেতু আর কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই, আমরা আরেকবার জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং বিজ্ঞান প্রসারের তরফ থেকে ডক্টর সুদীপ্ত শাসমলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এইভাবে এনরিচ করবার জন্য, এবং পরবর্তীকালে হয়তো আমরা আবার তাকে পাবো আমাদের মধ্যে। শুভ্রাশীল, আপনার প্রশ্ন রয়েছে? সিদ্ধার্থ মাইক। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। উনি যে ওয়েবসাইটটার কথা বলেছিলেন ওটা ঠিক বোঝা গেল, যদি একটু লিখে দেন। MOES, মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্স, MOES। আপনি MOES দিয়ে গুগলে সার্চ করবেন, তাহলেই ওটা দেখতে পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সমীরণ নন্দী, বলুন আপনার প্রশ্ন আছে। হ্যাঁ, সুদীপ্ত বাবুকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এত সুন্দরভাবে জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমি একজন স্কুল শিক্ষক, যদিও আমার এই ব্যাপারে খুব বেশি জানা ছিল না, কিন্তু আপনার থেকে তাও অনেকটা জিনিস জানতে পেরেছি। আমার একটা সহজ প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার আপনি যেগুলো বললেন যে যে প্যারামিটারগুলো ভূমিকম্প ঘটার আগে চেঞ্জ হচ্ছে একটা, বা তাদের একটা অন্যরকম বিহেভিয়ার শো করছে, তো সেগুলো কি মানে আর্থকোয়েকের ইন্টেন্সিটির উপর মানে কি কম বেশি হচ্ছে? মানে আমি বলতে চাইছি যে হয়তো কোনো আর্থকোয়েক খুব বেশি মাত্রার আর কি আর্থকোয়েক, সেইটার ক্ষেত্রে চেঞ্জেস গুলো খুব বেশি হচ্ছে, বা যেগুলো হয়তো কম মাত্রা, হয়তো 3 বা 4 রিক্টার স্কেলে যেগুলোর ভ্যালু, সেগুলোতে হয়তো মানে চেঞ্জেস গুলো কম হচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। খুব ভালো প্রশ্ন করেছেন। আমার হয়তো বলা উচিত ছিল যে জেনারেলি আমরা দেখেছি যে রিক্টার স্কেল ম্যাগনিটিউড 5, 5.5-এর উপরে যে ভূমিকম্প হয় তার জন্য এই ধরনের কোনো চেঞ্জ হয় না। মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেশহোল্ড থাকে, একটা মানে ইনিশিয়াল কন্ডিশন থাকে যে 5-এর নিচে ভূমিকম্প হলে এগুলো পাওয়া যায় না। 5-এর ওপরে যত বেশি বেশি মানে ম্যাগনিটিউডের ভূমিকম্প, মানে ধরুন মানে এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, 5 আর 5.5 কিন্তু একটা বিরাট তফাৎ, 5.5 এবং 6 কিন্তু একটা বিরাট তফাৎ, যেহেতু লগারিদমিক স্কেল। সুতরাং সেখানে আমরা দেখেছি যে বেশি মানে ম্যাগনিটিউডের আর্থকোয়েক হলে সেখানে এফেক্টটা নিশ্চয়ই বেশি হয়। কিন্তু এখানে একটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে এরকম নয় যে আমরা যেটা বলছিলাম যে ধরুন ল্যাটেন্ট হিট, সারফেস ল্যাটেন্ট হিট, সেটা যেতে 5 ম্যাগনিটিউডের আর্থকোয়েকের জন্য যদি আমি তার ইউনিটটা ধরুন 50 ধরি, 5.5-এর জন্য কিন্তু 100 নাও হতে পারে। আবার অনেক সময় অ্যাটমসফিয়ার হয়তো মানে সেটা হয়তো 5.5-এর থেকে 5-এর থেকে বেশি হলো, ওই প্রপোর্শনে হয়তো হলো। বা উল্টো দিকটাও সত্যি, যে ধরে যাক আমি দেখেছিলাম যে কোনো একটা ভূমিকম্প যেটা কিনা ল্যান্ডে হয়েছে, আমি যদি ভারতবর্ষের মধ্যে একটা ধরুন আমি বলতে চাই যে ধরুন আসামের দিকে কোথাও একটা ভূমিকম্প হয়েছে, সেটার জন্য মানে বড় ইন্টেন্সিটির আর্থকোয়েক ম্যাগনিটিউডের আর্থকোয়েকের জন্য তার যা ইন্টেন্সিটি হবে সেটা যদি সমুদ্রে হয় তার ইন্টেন্সিটি অনেক বেশি, হয়তো 6.5, কিন্তু কম দেখা যায়। তো এগুলো প্রত্যেকটা একটা ওই যেটা বললাম যে ইনহোমোজিনিয়াস এবং অ্যানাইসোট্রপিটা রয়ে গেছে, তো সেটা কিন্তু টাইম কনজিউমিং। এইটা কনক্লুশনে পৌঁছাতে গেলে টাইম কনজিউমিং। কারণ একটা জিনিস আপনি যে একটা জায়গায় বলেছেন প্রায় ঘন্টায় 150 ভূমিকম্প হয়ে চলেছে সারা পৃথিবীর জুড়ে যদি আমরা দেখি, তো তার এই যে মানে মোস্টলি সেগুলো হয়তো আর্থে হচ্ছে না, মানে সরি সলিড ল্যান্ডে হচ্ছে না, সমুদ্রের নিচে বা অন্যান্য জায়গায় হচ্ছে। তো সেখান থেকেও নিশ্চয়ই আমরা সিগন্যাল কিছু না কিছু তো পাচ্ছি, কিন্তু মুশকিল কি হয় আমি আপনাকে বলছি, ধরুন একটা 6 ম্যাগনিটিউডওয়ালা আর্থকোয়েকের জন্য আমার যে ফ্লাকচুয়েশনস হবে, একটা 3 বা 3.5 বা 4 ম্যাগনিটিউডওয়ালা আর্থকোয়েক যখন হবে,
আমার ওভারঅল অ্যাটমসফিয়ারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি ইত্যাদি যা রয়েছে, সেটাকে ও কন্টামিনেট করতে নাও পারে। তার ফলে আমি যে একটা কনফিডেন্স লেভেল, মানে আমি যে বলবো যে না এটা সত্যি, আমার একটা স্ট্যাটিস্টিক্যাল আমি একটা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করছি, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে বলছি যে না সত্যি এফেক্টটা অ্যাবভ দা অর বিলো দা মিন প্রোফাইল, সেটা হয়তো বলাটা সম্ভব হবে না। রাইট রাইট। তো আমরা আশা করব যে পরবর্তীকালে হয়তো আরো আমাদের সেনসিটিভ ইনস্ট্রুমেন্টস বা অ্যানালিসিস হবে, তো সেখান থেকে হয়তো কনভার্জ। আমি বাকিদের সকলকেও একটা অনুরোধ করব যে প্রফেসর নাথের লেখা আর্থকুয়েক নিয়ে, আইআইটি খড়গপুরের আর্থকুয়েক নিয়ে ওনার বই আছে, ওনার কলকাতা শহরের উপরে মাইক্রোজোনেশনের উপর রিসার্চ আছে। আমি একদমই সাইসমোলজিস্ট নই, আমি বেসিক্যালি একজন অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট, কিন্তু তাও ওনার বই যদি কেউ পড়েন তাহলে অনেকটা এনরিচ হবেন আর্থকুয়েক সম্পর্কে। আমি জাস্ট ব্রিফলি আর্থকুয়েক জিনিসটা কি, মানে আমার যেহেতু এখানে কনসেপ্ট হচ্ছে প্রেডিকশন নিয়ে, আমি আর্থকুয়েক নিয়ে অত কিছু বললাম না, আপনারা চাইলে ওটা করতে পারেন। অবশ্যই অবশ্যই। তো ধন্যবাদ প্রফেসর শাসমল। আমরা আজকে এই অনুষ্ঠানে কনক্লুশন করব। জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের তরফ থেকে আমাদের স্পিকার ডক্টর সুদীপ্ত শাসমলকে ধন্যবাদ জানাবো, এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। আপনারাও ভালো থাকবেন। নমস্কার।